প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অফ দ্য উইক অনুষ্ঠান। সুধী দর্শক, আজ 3 জুলাই। আগামীকাল আগামীকাল ভোর হলেই শুরু হবে 4 জুলাই, আমেরিকার মহান স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস জুড়েই আমাদের অনেক আয়োজন থাকে, অনেক আনন্দ করার উপায় থাকে, অনেক 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 কিছু আমরা করতে চাই। তো আজকে আমরা এই দিবসটাকে স্মরণ করে এই দিবসটাকে সুন্দরভাবে মনে করার জন্য আমরা কয়েকজন আহ, উম, শিল্প কবি সাহিত্যিক একসাথে হয়েছি। আর এই আয়োজনে আমার সাথে আছেন সোহানা নাজনীন আহ এবং এইচবি রিতা, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো কিছু কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক। তো আমরা একে একে সবার কথাই শুনবো। তারা এই স্বাধীনতা দিবস উপলক্ষে কি ভাবছেন, কি করছেন, এগুলো আমরা তাদের মুখ থেকে শুনবো। তো প্রিয় সুধী, স্বাধীনতা মানে তো একটি দিন নয়, একটি পতাকার নিচে অনেক স্বপ্ন, এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের পালন করতে হয় কিছু দায়িত্ব। আমাদের আনন্দ মানে শুধু আনন্দ না, আমাদের অধিকার মানে শুধু অধিকার না। আমাদের এই আনন্দ, আমাদের এই অধিকার, আমাদের যে অস্তিত্বের প্রশ্ন, এগুলো করতে গেলেও আমাদের কিছু নিয়ম মানতে হয়। আমাদের অধিকার, আমাদের দায়িত্ব, এগুলো সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হয়। তো 1776 সালে 4 জুলাই ঘোষিত হয়েছিল একটা নতুন রাষ্ট্রের, যেখানে স্বাধীনতা ছিল অস্তিত্বের কেন্দ্রে এবং মানুষের অধিকারের প্রশ্ন ছিল জাতির ভিত্তি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় উৎসব নয়, এটা চেতনার উদযাপন, যেখানে ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং স্বপ্নের পিছনে ছুটে চলার সাহস প্রতিটি নাগরিকের অস্তিত্বে বেঁচে থাকে। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরুতে এইচবি রিতাকে অনুরোধ করব যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতটি স্ক্রিনে পরিবেশন করার জন্য, এবং সোহানা নাজনীনকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতের বাংলাটা পড়ে শোনানোর জন্য, যেটা এইচবি রিতা অনুবাদ করেছেন। ধন্যবাদ ফরিদ ইয়াসমিন। হ্যাপি অ্যাডভান্স ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, এখানে যারা যুক্ত হয়েছেন কাছ থেকে ফিরে কিংবা কেউ কেউ বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে একটু জানাবেন যদি কোনো স্ক্রিনটা ঠিক মতো না আসে, প্লিজ আমাকে জানাবেন। আই থিংক উই আর গুড, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন? এখনো দেখতে পাচ্ছি না। না, হয়তো এসে যাবে। Can you see by the dawn's early light what so proudly we hailed at the twilight's last gleaming? His was stripes and bright stars through the perilous fight. For the ramparts we watched were so gallantly streaming. And the rocket's red glare, the bombs bursting in air, gave proof through the night that our flag was still there. Oh, sing us that star-spangled banner yet wave, the land of the free and the সোহানা নাজনীন, আপনি এখন এটার বাংলা টা পড়ে শোনাবেন, যেটা রিতা অনুবাদ করেছে। তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছেন। যুক্ত হয়েছেন দিনা ফেরদৌস, যুক্ত হয়েছেন শেলি জামান খান, কুলসুম আক্তার সুমি, মোহাম্মদ সাত্তার, ভায়লা সালিনা, মুসলিমা আব্দুল্লাহ, আহ, আহ, সুবীর কাশ্মীর পেরেরা। তো
বেশ জমজমাট, অনেকেই এসেছেন, আশা করছি আরো অনেকেই আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন। তো সোহানাজ, তুমি যাও। সরি ফরিদা, ফরিদা আপা, আমাদের আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলিমা আমি আব্দুল্লাহ রূপা হচ্ছে খানম। রূপা মুসলিমা খানম। আব্দুল্লাহ নামে কেউ আমাকে চিনে না, কিন্তু আমার জুমটা মুসলিমা আব্দুল্লাহ নামে আমি আছে। আচ্ছা, আচ্ছা। আমি আপনার আহ, নামটা বলে আপনি দিচ্ছি রূপা খানম, বুঝলেন। বাট আপনার চেহারাটা বোঝা যাচ্ছিল না বলে আমি মুসলিমা আচ্ছা, আব্দুল্লাহটাই না বললাম। হ্যাঁ, সমস্যা নেই, এখন আমি আপনি আমি আমি নামটা ক্লিয়ারলি অ্যাড বুঝতে করে পারছি। দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, আমার নাম হচ্ছে রূপা খানম, কিন্তু মুসলিমা আব্দুল্লাহ হচ্ছে না, আমার। না, রূপা খানমের চেহারা দেখলেই তো চিনি, কিন্তু আপনার এটা ছিল না, তো আমি চেহারাটা আচ্ছা ঠিক আচ্ছা, ঠিক আছে, ফাইন্ড আউট অসুবিধা নেই। করতে পারেন, যার জন্য হ্যাঁ, মুসলিমা সত্তারটাই আব্দুল্লাহ বলে দিচ্ছি। হ্যাঁ, সরি। আচ্ছা, না ঠিক আছে, না ঠিক না না, আছে, আমরা এটাই তো আমার কন্টিনিউ নাম। করি, সোহানা হ্যাঁ, হ্যাঁ, নাজনীন। আমরা হ্যাঁ। কন্টিনিউ করি। সোহানা নাজনীন, হ্যাঁ, তুমি এই জাতীয় সঙ্গীতের বাংলাটা পড়ে শোনাও প্লিজ। হুম। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমার জীবনের আহ, যে সংখ্যায় এসে আমি দাঁড়িয়েছি, তার অর্ধেক কেটেছে বাংলাদেশে এবং বাকি অর্ধেক কেটেছে এই আমেরিকায়। তো সুতরাং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মতনই আমেরিকা জাতীয় সঙ্গীত যখন শুনি তখন আমার গায়ে কাঁটা দেয়। এবং এই জাতীয় সঙ্গীতের সাথেই পতাকার নিচে আমরা দাঁড়িয়ে নাগরিকত্ব গ্রহণ করেছি, শপথ করেছি। তো আজকে বলতে হচ্ছে যে এই জাতীয় সঙ্গীতের পেছনে একটা গল্প আছে, যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পেছনে। এটাকে বলা হয় দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানার নামে এটা পরিচিত। এর গীতিকাব্য নেওয়া হয়েছে ডিফেন্স অফ ফোর্ট ম্যাকহেনরি নামক একটা কবিতা থেকে, যা 1814 সালের 14 সেপ্টেম্বর আমেরিকান আইনজীবী ফ্রান্সিস স্কট লিখেছিলেন। স্কট কি লিখেছিলেন, ওনার নাম হচ্ছে ফ্রান্সিস স্কট কি। এর 4টি স্তবক থেকেই প্রথম এর ভেতরে 4টা স্তবক আছে, তার প্রথম স্তবক থেকেই আসলে সঙ্গীতে পরিবেশন করা হয়। এবং 1812 সালে ব্রিটেনের সাথে আমেরিকার আরেক দফা যুদ্ধ হয়। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় সবচাইতে যে দুর্ধর্ষ ব্রিটিশ নৌশক্তি ছিল তাকে মোকাবেলা করে। তো ঠিক সেই সময় ফ্রান্সিস স্কট কি ছিলেন একটি ব্রিটিশ জাহাজে। সেখানে তিনি তার বন্দি এক বন্ধুকে মুক্ত করার জন্য আলোচনায় অংশ নিচ্ছিলেন। কিন্তু আলোচনার সময় সেই সময় ঠিক ওই সময় ব্রিটিশ বাহিনী ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের কাছে, ম্যারিল্যান্ড স্টেটের কাছে ফোর্ট ম্যাকহেনরি দুর্গে বোমাবর্ষণ শুরু করে। একটি দীর্ঘ দিন এবং একটা পুরো রাত ধরে ব্রিটিশ এই গোলাবর্ষণ চলতে থাকে। আর তখন ফ্রান্সিস স্কট কি ধরে নেন যে আমেরিকান দুর্গ নিশ্চয়ই ধ্বংস হয়ে গেছে এতক্ষণে, হ্যাঁ। কিন্তু পরদিন ভোরে তিনি উঠে দেখেন যে দুর্গের ওপর এখনো অক্ষতভাবে উড়ছে একটা বিশাল মার্কিন পতাকা, যাতে ছিল 15টা তারা এবং 15টি সাদা লাল ডোরা সেই সময়। তো তখনও তিনি ব্রিটিশ জাহাজে অবস্থান করছিলেন এবং সেই গর্ব, সেই বিস্ময় এবং বিজয়ের অনুভব থেকেই আসলে এই রচনাটা করেন, এই কবিতা রচনা করেন তিনি, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিত হয় এবং মানে অ্যাকসেপ্টেড হয় সবার কাছে। আসলে এটাই ছিল গল্প। এবং এই গল্পের এই গল্প থেকে যে মানে আমরা আজকে জাতীয় সঙ্গীত যেটাকে বলছি, সেই স্তবকটির অনুবাদ করেছেন এইচ বি রিতা। উনি খুব চমৎকার অনুবাদ করেছেন। আমি জানি না সেটা পড়তে পারবো কিনা, যে আবেগ দিয়ে আমাদের গানটা গাওয়া হয়, জাতীয় সঙ্গীতটা এখানে আমাদের স্কুলে আমারই বাচ্চারা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গায়, আমরাও গাই। তো আমি আজকে বলতে পারবো কিনা জানি না, তবে আমি শুরু করছি। ওহ, বলো তো, তুমি কি দেখতে পাচ্ছ প্রভাতের কোলে? সেই পতাকাটি যেটিকে আমরা গোধূলির শেষ রঙে গর্ব ভরে অভিবাদন জানিয়েছিলাম, যার প্রশস্ত ডোরা আর দীপ্ত তারা ভয়াবহ যুদ্ধের মাঝেও দুর্গ প্রাচীরের উপর দিয়ে বীরত্বের সাথে উড়ছিল অবিরাম। আর সেই রকেটের রক্তিম আলো, আকাশে বিস্ফোরিত বোমাগুলো পুরো রাত জুড়ে প্রমাণ দিয়েছিল আমাদের পতাকাটি তখনও অক্ষত আছে। ওহ, বলো তো, আজও কি সেই তারামণ্ডিত পতাকাটি উড়ছে এই স্বাধীন ভূমির আকাশে বীরদের ঘরে? ধন্যবাদ ফরিদা ইয়াসমিন, ধন্যবাদ সবাইকে। সোহানা নাজনীন, আমি একটু 30 সেকেন্ডে বলি। সোহানা নাজনীন, ধন্যবাদ এটা পড়ার জন্য। আসলে জাতীয় সঙ্গীতটা যেভাবে গাওয়া হয়েছে, যেই 4টা স্তবকের প্রথম স্তবকটা নিয়ে মূলত পুরাটাই তো কবিতা ছিল। তো যখন কবিতাটা কোনো কবি পাঠ করবেন, ডেফিনেটলি সোহানা নাজনীনের মতোই পাঠ করবেন, যদিও সঙ্গীতটার সুর ভিন্ন। অসংখ্য ধন্যবাদ। তো ফরিদা ইয়াসমিন, আমাদের সাথে আশরাফ হাসান কিন্তু চলে আসছেন, এই মাত্র যুক্ত হয়েছেন আশরাফ হাসান। আমি একটু অনুরোধ করব আমাদের ডক্টর সাত্তার
সম্ভবত একটা অন্য কোথাও আছেন, খুব জরুরি একটা কাজে, সেখান থেকে উনি যুক্ত হয়েছেন। তো আমরা যদি একটু ডক্টর সাত্তার এবং আম, আমার মনে হয় রূপা খানম, তিনিও হাসপাতালে, ছেলের কাছ থেকে, দুজনকে যদি একটু, কেউ কিছু মনে করবেন না, ওদেরকে যদি আমরা একটু আগে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা। রূপা তো ছেলের সাথে হাসপাতালে আছে, তাই না? তো ঠিক আছে, আমি তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি রিতাকে এত চমৎকার ভাবে আম, এই উম, জাতীয় সঙ্গীতটা অনুবাদ করার জন্য, এবং খুব চমৎকার ভাবে সোহানা নাজরীন পড়লেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। কত সুন্দর একটি স্তবক! ওহ, বলো তো, আজও কি সেই তারামণ্ডিত পতাকাটি উড়ছে এই স্বাধীন ভূমির আকাশে, বীরদের ঘরে? মানে কত আবেগ! এবং সেই আবেগটা খুব সুন্দরভাবে রীতা অনুবাদ করেছে। রীতাকে ধন্যবাদ। তো আমি এবার প্রশ্নে চলে যাচ্ছি। আমি রূপা খানমকে আগে ডাকছি, যেহেতু ওর ব্যাপারটা একটু অন্যরকম। তো রূপা, কেমন আছো তুমি? আহ আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আজকে আমি এত মানে এখানে যারা আছেন এই প্যানেলে যে আমি স্থান পেয়েছি, আমি নিজেকে প্রথমে গর্বিত ফিল করছি। এবং ধন্যবাদ ফরিদা, ইয়াসমিন, তোমাকে, এবং ধন্যবাদ রিতা এবং সোহানা, যারা এই প্যানেলটার আহ, মানে আজকে আয়োজন করেছে এবং আমাদেরকে একত্রিত করেছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 4 জুলাইয়ের শুভেচ্ছা। আর এই প্যানেলে যারা আছেন, সম্মানিত যারা আছেন, সবাইকে আমার 4 জুলাইয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আছি ভালো, ফরিদা ইয়াসমিন। আমি আসছি হলো হসপিটালে, কিন্তু হসপিটালে আসার পর আমি দেখতে পেলাম এটা হচ্ছে কালকে 4 জুলাই, আজকেই আমার ছেলের রুম, যে রুমে ও আছে, সেই রুমটাকে এই ব্লু রং আর লাল রেড রং রং দিয়ে যেভাবে সাজিয়েছে পুরো রুমটাকে, আমি দেখে না ঢুকেই আমি একেবারে হতচকিত হয়ে গেছি যে এই স্বাধীনতা দিবসে ওরা, দেখো যেভাবে আমেরিকাকে আহ, বিভিন্ন বিভিন্ন সংগঠন তো আয়োজন করছে হুম, হুম। হসপিটালগুলোতে, স্কুলগুলোতে, যেভাবে 4 জুলাইকে উদযাপন করে, এটা নিঃসন্দেহে আর কি প্রশংসনীয়। এবং আমি দেখে মুগ্ধ হয়ে গেছি আমার ছেলের রুমটা আজকে, যে আমাকে মনে করায় দিল যে 4 জুলাই আমাদের স্বাধীনতা দিবস আসছে। আমাদের এখন তো আমরা বাঙালি জন্মগতভাবে, কিন্তু আসলে তো এখন আমরা আমেরিকান। এখন আমাদের এই 4 জুলাইয়ের যে বিশেষত্বটা যে কত বেশি আমাদের কাছে, যেহেতু আমরা এই দেশের নাগরিক, এবং এই জাতীয় পতাকাটা আমাদেরই পতাকা এখন। আর সুহানা, জবিরিতা যে ইংলিশ কবিতাটা, যেটা ইংলিশ গানটা যেটা বাংলায় করেছে, ট্রান্সলেট করেছে, সোহানা যে পড়ছিল, আমি না চোখের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে আকাশের উপরে তারাগুলো যেরকম জলজল করে, এই পতাকাটার ভাবমূর্তিটা সেরকম। আমরা অনেক সময় দেখা যায় যে ইংলিশের সবগুলো অর্থ হয়তো বুঝতে পারি না, যে কি বোঝাতে চেয়েছে। প্রতিটা পতাকার এক একটা উদ্দেশ্য থাকে, দেশের সাথে তার কানেকশন থাকে। তো আজকে সোহানা যখন এই কবিতাটা বাংলায় পড়ছিল, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। যে থ্যাংক ইউ সোহানা, থ্যাংক ইউ রিতা, যে পুরোপুরি বোঝার জন্য পতাকাটা যে থিম, সে থিমটা পুরোপুরি আজকে বুঝতে পারলাম। আগে জেনেছি, কিন্তু এখন বুঝতে পারলাম আজকে পুরো বাংলা আমাদের ওন ভাষায় এটাকে তোমরা যখন বিশ্লেষণ করেছো। তো যাই হোক, আমি বেশি লিঙ্গার করব না। আমি 4 জুলাই, 4th জুলাইয়ের শুভেচ্ছা এই প্যানেলের সবাইকে আবারও দিয়ে আমি শেষ করছি। এবং পুরো আমেরিকায় যে যেখানে আছে প্রত্যেকের প্রতি আমার এই 4 জুলাইয়ের পক্ষ থেকে আমি ভালোবাসার শুভেচ্ছা দিচ্ছি। এবং আমরা একটা গ্রেট আমেরিকা চাই, যেই আমেরিকা আমাদের দেশ, যে আমেরিকার মধ্যে আমরা মনে করব না যে আমরা এখানে নাগরিক হয়েছি, আমরা এই দেশের নাগরিক, এবং আমাদের অন্তর থেকে যতটুকু দেওয়ার এই দেশকে, আমরা যে যেখানে আছি আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং এই হসপিটাল থেকে যেহেতু আমি বলছি যে আমার ছেলের জন্য দোয়া করবেন। আম, আমি আর কি অনেক স্ট্রাগল করছি ওকে নিয়ে, যার জন্য এই হসপিটাল থেকেই জয়েন করলাম। বিশেষ করে রিতা যখন কোনো কিছু বলে, রিতার কোনো কিছু আমার অগ্রাহ্য করার দুঃসাহস নেই। ও এত গাঠনিক একটা মেয়ে যে ও কোনো কিছু করতে গেলে আমি ভাবি যে ওখানে আমি থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি। তো আবারও ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, অনেক ক্ষমা সুন্দর ধন্যবাদ দৃষ্টিতে রূপা। দেখবেন আমাকে। আমি আজকে ফার্স্টে আপনাদের আগে আসাটা উচিত হয় না আমার, কিন্তু আমি না না না, ফার্স্টে কথাগুলো বলার জন্য। না, অনেক এটাই তো, অনেক এটাই তো ধন্যবাদ, স্বাধীনতা অনেক অনেক দিবসের সৌন্দর্য ভালোবাসা। তো এখানে।
আমরা আর সবার। আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া আমাদের হ্যাঁ, সবার, ডেফিনেটলি। আপনি ভালো থাকবেন রূপা খানম, আপনি সব সময় এই মুহূর্ত থেকে জয়েন করেন আমাদের সাথে। আজকে বাইলা সেলিনাও আছেন, উনি চলে আমি আসেন। থাকবো, কিছুক্ষণ আমি থাকবো, হ্যাঁ, আমি জি জি, কিছুক্ষণ তোমাদের কথা ডেফিনেটলি। শুনবো, আমি কিছুক্ষণ থাকবো। তো হ্যাঁ, হ্যাঁ, ফরিদ আপু ঠিক আছে। কন্টিনিউ তো করেন। অনেক ধন্যবাদ রূপা হুম। খানম, তোমার অ- ছেলের যে সুস্থতার জন্য আমরা অবশ্যই। সবাই দোয়া করবো। আচ্ছা, আমি ফিরে যাচ্ছি অনুষ্ঠানের অন্য অতিথিদের কাছে। তার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আজকে আসলে সময়টা খুবই স্বল্প, আমাদের 10টার মধ্যে শেষ করে দিতে হবে। তো সবাই যাতে একটু একটু খেয়াল করে 3 মিনিট থেকে 4 মিনিটের ভিতরে বক্তব্যটা শেষ করবেন। তো আমি ফিরে যাচ্ছি আমাদের অতিথি মোহাম্মদ সাত্তারের কাছে। সাত্তার ভাই, কেমন আছেন আপনি? শুভ সন্ধ্যা সবাইকে। জি হ্যাঁ, হ্যাঁ। ভালো, তো আমি ভালো আছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে এই যে আমরা আমেরিকা আছি, হ্যাঁ, কতদিন আছেন আপনি আমি জানি না, বা হয়তো দীর্ঘদিন আছেন, তো এই সময়ের ভিতরে এই যে আমেরিকার স্বাধীনতা দিবস, এটার অনুভূতিটা আপনি আমাদের সবার সাথে একটু শেয়ার করবেন আজকে। আমি প্রায় 30 বছর এখানে আমেরিকাতে লম্বা আসছি। লম্বা হ্যাঁ, সময়, কাজে লম্বা সময় আমরা এখানে। সবার চাইতে আপনার আহ, অনুভূতিটা আর একটু ভিন্নই হবে। অগ্রজ হ্যাঁ, হয়ে গেছি এরই। হ্যাঁ, হ্যাঁ। আহ, না, স্বাধীনতাটা এখানে আর এভাবে এই দেশে যেভাবে পালন করে আমাদের দেশে বা অন্যান্য দেশে ঠিক তেমনটা করে না। ওরা দেশের জন্য যেভাবে স্বাধীন হয়েছে, দেশের জন্য যেভাবে যুদ্ধ করেছে, যুদ্ধ করে যে স্বাধীনতাটা পেয়েছে সেটা স্বাদ তারা অনুভব করে। এবং যখন তাদের ওই দিনটা আসে, তারা এই উৎসব মুখর অনুষ্ঠানে এই যে আতশবাজিগুলো ফুটায়, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ফুটায়। ইভেন সরকার বাদ দেন, সাধারণত যেন লোকালি আমাদের পরিবারেও আমরাও কিনে আনছি বাসাতে রাত্রে ফুটাবো। এই যে একটা আনন্দ, এই যে একটা অনুভূতি, এই যে একটা ফিলিংস, এই জিনিসটা থাকতে হয়। এইটাই হলো স্বাধীনতার মূল মূল ইতিহাস বলতে হবে। বা স্বাধীনতার আসলে স্বাধীনতাটা এইভাবে আসে না, স্বাধীনতাটা অনেক কষ্টে আসে। আর স্বাধীনতাটা সরকার আনে না, স্বাধীনতা জনগণ আনে। সেজন্য এই দেশের জনগণই এটাকে উদযাপন করে, এত উৎফুল্লভাবে উদযাপন করে। আম, তাই আমি আম, প্রথমেই আম, রীতা আপুর যে অনুবাদটা চমৎকার হয়েছে, এটা আবৃত্তি করলে অনেক চমৎকার হবে, আরো খুব সুন্দর হয়েছে। শাহানা আপাও যতটুকু পড়েছে, বাকিটুকু হয়তো শেষ করলে আমরা বাকিটুকু শুনতে পারবো। তাই আমার সময় খুবই সংকীর্ণ, বাট আমি একটু চলে যাব, আমার একটু কাজ আছে। তাই আমি সবাইকে, আমেরিকান আমেরিকানবাসী যারা আছে সবাইকে টু 248 এর 248তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আম, আমার সাথে আপনারাও আসুন আগামীকাল, স্বাধীনতা দিবস উদযাপন করুন। যেন আমরা বারবিকিউ করি, সবাই আপনারাও করবেন। বা বাচ্চাদেরকে দেখা শোনাবেন। এই দেশের আমাদের বাচ্চারা তো এদেশেই জন্মগ্রহণ করেছে, তারা এদেশের সিটিজেন। আর সাথে সাথে আমাদের দেশের দিকেও একটু খেয়াল রাখবেন, যে আমাদের দেশটাকে নিয়ে কোনো রকমে কিছুটা করানো যায়, যে লিস্ট 1% যদি এই আমেরিকার মতন যদি কোনো রকমে একটু রেডি করা যায়, এদিকে সবাই একটু খেয়াল রাখবেন। যে যেহেতু আপনারা সবাই এখন কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সবাই আছেন, সবাই আপনারা ভালো ভালো একজন আছেন। আমি হ্যাঁ, এই আমরা প্রথম সবাই আজকে আছি আসছি। সাথে। রীতা আপুকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনার এই আহ্বানের ভিতর দিয়ে আমরা নিশ্চয়ই আপনার এই আহ্বান সবার ভিতর সঞ্চারিত হবে, এবং সবাই যেমন আমেরিকাকে ভালোবাসবে, তেমন আমাদের যে ফেলে আসছে আমাদের দেশ, সেই দেশের জন্য আরো দায়িত্ববোধ তাদের ভিতর জাগ্রত হবে, আমি এই কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ যে, আমাদের সাথে যুক্ত হয়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই হ্যাঁ, পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ভায়লা সালিনাকে। ভায়লা সালিনাকে ডাকারও একটা কারণ আছে, তারও বাবা অসুস্থ, সে খুব বাবার প্রতি খুব দায়িত্বশীল। তো আমি, ভায়োলা সালিনা আছো? ভায়োলা সালিনা মনে হচ্ছে এই মুহূর্তে নাই, তাহলে আমি চলে যাচ্ছি। আম, বাইলা বাইলা সালিনা আছে, তবে মিউট করা আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি এখন যাচ্ছি আম, শেলি আপার কাছে যাচ্ছি। শেলি আপা, আমি জানি আপনি দীর্ঘদিন আছেন আমেরিকায়, এবং আমাদের চাইতে আপনার অভিজ্ঞতা আরো একটু বেশি, আপনার ঝুলিতে আরো অনেক অভিজ্ঞতা আছে। তো সেই বিরাট অভিজ্ঞতা ঝুলি থেকে 3 মিনিট বা 4 মিনিটে আমাদের কিছু বলেন, যা শুনলে আমরা খুব আনন্দিত হব, উদ্বেলিত হব। প্লিজ শেলিয়াপা। শেলিয়াপা, মিউট করা, মিউট করা, মিউট। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদা আপা। আহা, থ্যাংক আর ইউ। আমাদের এখানে যারা আছেন সবাইকে স্বাগতম।
4th অফ জুলাই আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। তো আমরা তো বাঙালি, আমাদের একটা মানে আমাদেরও একটা অতীত আছে। আমরা এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিল, এবং সেটা লাল সবুজের পতাকা আমাদের একটা আছে। আর আমেরিকার যে স্বাধীনতা দিবস, সেটাও খুব রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। কোনো স্বাধীনতাই এত সহজে অর্জন করা হয় নাই, সব ইতিহাস তাই বলে। পৃথিবীর অনেক দেশে অনেক রক্তাক্ত ইতিহাস আছে, আমেরিকারও আছে। তো আমাদের একটা লাল সবুজ পতাকা আছে, আমাদের এরকম একটা 50 তারকা খচিত একটা পতাকা আছে। আমাদের দুটোই আমাদের। তো আমরা আমেরিকার নাগরিক, এবং এটা আমাদের জন্মভূমি না হলে এটা আমাদের আবাসভূমি, এবং আর গর্বিত নাগরিক আমরা এখানকার। এবং আমি দীর্ঘদিন যাবতই আসলে থাকি এখানে, প্রায় 25 বছর হতে যাচ্ছে। তো দীর্ঘদিন ধরে এই দেশকে নিজের দেশই এখন মনে হয়। আর একদম শুরু থেকে মানে যতদিন এখানে আছি, কখনো আসলে আমি ফিল করি নাই যে আমি একটা অন্য দেশে আছি। যখন থেকে শুরু থেকে আছি মনে হচ্ছিল যে আহ, আমেরিকা সবসময় খুব ওয়েলকামিং একটা দেশ আমাদের, কি ভিন এই দেশের দেশে তুমি নাগরিকদের, আমাদের লাল সবুজ ইমিগ্রেন্টদের। কাপড় পরে বাইরে বেড়াতে যান? লাল, লাল, নীল, সাদা এই কাপড় পরে কি আপনি বাইরে বেড়াতে যান? হ্যাঁ, চাই আমি আমি এরকম মানে 4th অফ জুলাই অনেকবার আমি বাইরে গেছি, অনেক উৎসব করেছি, এবং অনেক আগের থেকে প্রস্তুতি ছিল এভাবে উৎসব করার। তো আমরা যেরকম আমাদের বিজয় দিবস পালন করি, এখানকার 4th অফ জুলাইও আমার কাছে সেরকমই মনে হয়। কখনো একটু ভিন্ন মনে হয় না, কারণ এত দীর্ঘদিন এখানে থাকতেছি। তো তো হুম হুম। মোটামুটি আমরা এই যে এখানকার কালচারের সাথে, এখানকার ইতিহাসের সাথে মানে আমরাও জড়িত হয়ে গেছি, তাই না? জড়িত হয়ে গেছি এবং এবং আমাদের তো অনেকটা অনেক নিজের কারণ বাসায় আছে নিজের শেলিয়াপা আবাস ভূমির আমেরিকাকে মতোই মনে ভালোবাসার, তাই না? হ্যাঁ, আমেরিকার যথেষ্ট প্রতি কারণ আমাদের আছে। ভালোবাসাও জন্মে গেছে অনেকটা, তাই না? হ্যাঁ, এবং অবশ্যই, হ্যাঁ। নিশ্চয়ই আমরা দায়িত্ববান হব। শিলিয়াপা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। সরি, আমি সময় স্বল্পতার হ্যাঁ, জন্য না, অবশ্যই আমরা সবার কথা কিন্তু শুনবো, আপনি একজন আমার বললে সাথেই তো হবে না, থাকেন, সবাইকে শুনতে দরকার হবে। হলে আবারও আপনার কাছে যাব। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এবার আমি ডাকছি ভায়োলা সালিনাকে। ভায়োলা সালিনা, এই যে আগামীকাল 4th অফ জুলাই স্বাধীনতা দিবস, এই দিবসটাকে কিভাবে দেখছো, কিরকম করছো, এবং কি 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 করেছো আগে, কি অনুভূতি এই দীর্ঘদিন তোমার আমেরিকায় বাস করার পরে, সেটা আমরা জানতে চাচ্ছি। তুমি আমাদের দর্শক শ্রোতা সবার সাথে একটু শেয়ার করো প্লিজ। সবাইকে 4th অফ জুলাইয়ের শুভেচ্ছা। আম, আমার বিকাল থেকে মনটা খারাপ। শিলিয়াপাকে কল দিয়েছিলাম, অনেকক্ষণ শিলিয়াপার সাথে কথা বলেছি, তারপরে মন একটু ভালো হতে পারেনি। তোমরা হয়তো দেখেছো আমি আম্মাকে খুব মনে করছি, কারণ গত 4th অফ জুলাইয়ের আগের দিন আমি আর আম্মা দুজন মিলে বাসায় বারবিকিউ করার জন্য অনেক বাজার করেছিলাম। তা আম্মার সাথে আমি বাজারে গিয়ে একটু রাগারাগি করেছি যে আম্মা কেন তুমি এত কিছু কিনছো। এই জিনিসটা আমার বারবার মনে হচ্ছে আর মনটা খারাপ হচ্ছে। যাই হোক, আমার 4th অফ জুলাইটা অনেক আনন্দের ছিল, আমার সারা জীবন মনে থাকবে যে 2024-এর 4th অফ জুলাই আমার জন্য যে আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল। আমার আম্মা অনেক খুশি ছিলেন, ওনার মানে যত আত্মীয় স্বজন আমেরিকা আছেন সবাইকে উনি ডেকে একত্রিত করেছিলেন। এই 4th অফ জুলাই আম্মা নেই, তারপরে ওনাকে স্মরণ করছি, উনি আছেন আমাদের সাথে। আর আমি অনেক বছর যাবত, অলমোস্ট 30 ইয়ার্স হয়ে গেছে আমার আমেরিকাতে। এই 30 ইয়ার্সে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু গত বছরের মতো আহ, এত আনন্দ আমি করিনি। আমি আজকে বারবার বসে সব ছবি দেখছিলাম, আম্মার কথা মনে করছিলাম, সবাইকে কল দিচ্ছিলাম শুধু একটু আম্মাকে মনে করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, উনি যেন ভালো থাকে। সবাইকে 4th অফ জুলাই শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ভায়োলা সালিনা। আমি জানি তোমার মন বেদনা বিধুর, তারপরেও তুমি এসেছো, আমাদের সাথে যুক্ত হয়েছো, তুমি কথা বলেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকো। এরপরে আমি যাচ্ছি সোহানা নাজরিন, কি এই ফাঁকে কিছু বলতে চান? আমাদের দিনা সম্ভবত অপেক্ষা করছেন। আচ্ছা,
তো আমি ফিরে যাচ্ছি দিনার কাছে। দিনা ফেরদৌস, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, কালকে আমাদের যে মহান স্বাধীনতা দিবস, আমেরিকার স্বাধীনতা দিবস, আপনি এই দিবসটা কিভাবে উদযাপন করেন। আমি জানি আপনারও দুটো সন্তান আছে এবং দীর্ঘদিন ধরে আপনি এদেশে আছেন, তো আপনার অভিজ্ঞতা অনুভূতি আহ একটু শেয়ার করেন আমাদের সাথে। ধন্যবাদ আহ, ফরিদা আপু। সবাইকে 4 জুলাইয়ের শুভেচ্ছা, হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর কি বলবো, যে আমার মেয়েটা গান করে। তো সে যখন গান করে প্রত্যেক সময় তার অনুষ্ঠানে যখন যায়, শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে, যে কোনো প্রোগ্রামে এই দেশের জাতীয় সঙ্গীত, তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি হয়। হুম হুম। মানে এইটা আসলে বলার মতো না। আমি যখন আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, বাংলাদেশের যখন জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তখন যেই রকম হয় আসলে, এইখানে আসার পর থেকে দেখলাম যে এই আমরাও জানি আমেরিকান হয়ে গিয়েছি আসলে। আমেরিকায় থাকতে থাকতে একটা আমেরিকার প্রতি ভালোবাসা বলতে পারেন। উম এইটা একটা মানে বাচ্চাদের কারণেও অনেকটা গড়ে উঠেছে এইরকম একটা পরিবেশ, যে সবসময় আমরা শুনতে পাই। তো ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই যে 4 জুলাই, আমি আগে ছিলাম আরেকটা জায়গায়, আর্লিংটনে। এখন মুভ করছি ভার্জিনিয়াতে, কিছুদিন হলো, 3 বছর হলো মুভ করছি। তো ওই জায়গাতে থাকতে আমার স্মৃতি হচ্ছে, একটা উঁচু টিলা ছিল, ওইখান থেকে দেখা যেত যে সবাই যে আতশবাজি করছে, উপরে উঠলে দেখা যেত যে নিচ থেকে সবাই সবাই গিয়ে ওইখানে গিয়ে জড়ো হতাম, সারা এলাকার লোক গিয়ে জড়ো হতাম। তো এইটা একটা আনন্দ ছিল। তারপর আশেপাশের লোকজন বারবিকিউ করতো, সবাই সবাই আনন্দ করতো। মানে এটা কোনো ইয়ে নাই যে কেউ গিয়ে যে কোনো বিয়েতে জয়েন করতে পারতাম, আশেপাশে হতো প্রতিবেশীদের জয়েন করতে পারতাম। তো আমাদের এরকম আয়োজন করে করা হয়নি এককভাবে, কিন্তু এই যে সবার সাথে করা হয়ে যেত, এটা ভীষণ ভালো লাগতো। আমি ওই টাইমটা মিস করি। এই এলাকাতে আসার পর আসলে ওই রকম হয়নি। তবে এই যে বিভিন্ন প্রোগ্রামে শুনি, এই যে কিছুদিন আগে কবিতার সাথে প্রোগ্রামে গেলাম, তারপর এখানে যে যেইভাবে বেজে উঠলো, আপনারা তো ছিলেন সবাই, ভালো লাগলো। তো সবাইকে শুভেচ্ছা, 4 জুলাইয়ের আবার শুভেচ্ছা, ভালো থাকবেন। দিনা, একটু বলো তো, একটা প্রশ্ন, মানে এমন কোনো একটা রিজন কি আছে যেটার জন্য তোমার মনে হয় যে না, আই মাস্ট লাভ আমেরিকা? অবশ্যই, অবশ্যই। কারণ এইখানে একটা জিনিস হচ্ছে, আমার বাচ্চারা একটু মুক্তভাবে চিন্তা করতে পারছে। মুক্তভাবে চিন্তা করতে পারছে কি, আমি ঠিক একইভাবে একটা দেশে একটা বাচ্চা পড়াশোনা করে, আমার বাচ্চা এখানে পড়াশোনা করে, এখানে কিন্তু একটা কম্পিটিশন থাকে দেশে, কে কোন স্কুলে যাবে, স্কুল নিয়ে কিন্তু বাচ্চারা বড় হওয়ার পর একটা প্রতিযোগিতা শুরু হয়। এখানে কিন্তু প্রতিটা স্কুলের মান অত্যন্ত ভালো। বাচ্চাগুলা কিন্তু মানে আলাদা আলাদা শিক্ষা পাচ্ছে না, বাচ্চাগুলা কিন্তু মানে সবাই একই রকম শিক্ষা পাচ্ছে। মানে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো এখানকার। এবং ভালো ভালো ফান্ড সবকিছুর সুযোগ আছে এখানে, চাইলে সুযোগ আছে যদি করতে চায় কেউ। কিন্তু বাংলাদেশে অনেকে করতে চায়, যেটার সুযোগ নাই। তো আমি 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 হ্যাপি, আমার বাচ্চাদের নিয়ে আমি হ্যাপি। এই যে আমার ছোট ছেলেটা, 5 বছরের ছেলে, সে এইবার তার প্রি স্কুল শেষ হলো, কিন্ডার গার্ডেনে যাবে। সে এই যে এনজয়, স্কুল এনজয় করে, কখনো কান্নাকাটি করে বলে না যে আমি স্কুলে যাব না। কিন্তু এই বয়সে কিন্তু আমরা স্কুলে ভয় পেতাম, বেতের বাড়ির ভয় পেতাম, যে স্কুলে গেলে পড়া না পারলে কিন্তু আমরা বেতের বাড়ি খাবো। তা হুম আমি হুম। আমি হ্যাপি যে আমার বাচ্চারা কখনো এসে বলে না যে স্কুলে যাব না। কখনো টিচারদের ভয় পায় না, টিচাররা তাদের ফ্রেন্ড। রাস্তাঘাটে মানে টিচারদের দেখলে জড়ায় ধরে। কিন্তু আমরা রাস্তাঘাটে টিচারদের দেখলে ভয়ে পালিয়ে যেতাম, আমাদের বেতের বাড়ির কথা মনে হয়ে যেত। তো এক্স্যাক্টলি। এইটা। স্বাধীনতা দিবসে পরাধীনতার কিছু কষ্ট না। ডেফিনেটলি। এটা সত্যি কথা। অনেক ধন্যবাদ দিনা, খুব সুন্দর করে বললে তুমি। এবার আমি ফিরে যাচ্ছি সুবীর ধন্যবাদ। কাশ্মীর পেরেরা ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কতদিন আছেন আমেরিকা? আমি তো 19-এ পড়বে 18 হয়ে গেছে। আচ্ছা, তার মানে বাংলাদেশ থেকে, বাংলাদেশে আপনি দীর্ঘদিন ছিলেন, তারপরে এখানে আসছেন, 19 বছর হবে। তো হুম। আমার কাছে যে প্রশ্ন, আমি আপনাকে যে প্রশ্নটা করব, 19 বছর একদম বেশি না হলেও একদম কম না। তো আপনি যে বাংলাদেশে যে স্বাধীনতা দিবস করতেন, এইখানে এসে আমেরিকার স্বাধীনতা দিবস করছেন, এই দুয়ের ভিতরে আপনার কাছে পার্থক্য কি মনে হয়? ভালোবাসার ক্ষেত্রে কি কোনো আহ, বৈষম্য হয়? বাংলাদেশ, এটা আমেরিকা, মানে আপনার অনুভূতিটা আপনি একটু শেয়ার করেন। ধন্যবাদ আপা, এবং সবাইকে 4th of জুলাইয়ের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। তো আমি যখন আমেরিকাতে আসি, প্রথমবার
যখন পেয়েছি এই 4th অফ জুলাই। কিন্তু আমার আগে ধারণা একটা ছিল না যে এই যে আমেরিকাতে 4th অফ জুলাই ওরা উদযাপন করে কিভাবে বা তাদের অনুভূতিটা কিরকম। এবং আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো আমরা স্বাধীনতা দিবস বা বিজয় দিবস যেভাবে উদযাপন করতাম, বা এইখানে যখন 19 বছর আমি করে আসছি, এই বছর করব আগামীকাল, তো আমার কাছে দুইটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে যদিও মানে একটু আমাদের একটু যদি মানে ছোট করা হয় না, যে সত্য কথা যেটা বলতে হয়, যে আমরা হচ্ছি যে বাংলাদেশে যেটা আমরা সিজনাল, যে আমরা সিজনালি সবকিছু যেটাই করি সিজনালি করি এবং সিজন শেষ হয়ে যায় সমস্ত কিছু শেষ হয়ে যায়। কিন্তু আমেরিকাতে যেটা থাকে যে আমরা একটা গান জানি যে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, এবং আমেরিকানরা যেটা করে 4th অফ জুলাই হয়তো আগামীকাল করবে সেটা মহা সমারোহে বাহ্যিকভাবে বা অন্যভাবে করবে, কিন্তু ওরা একটা জিনিস মনে রাখে যেটা ওদের ভিতরে যেটা সবসময় থাকে, যে আমি আমেরিকান। আমি 4th অফ জুলাই হইলেও আমি আমেরিকান, বা 4th অফ জুলাই না আসলেও আমি আমেরিকান, মানে তাদের কাজে কথায় বা চিন্তায়। তো আমাদের বাংলাদেশের আমাদের যেই অনুভূতি, আমরা অনুভূতি আবেগ নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি। এবং এইখানে আসার পর ঠিক একই রকম, যদিও একটা পার্থক্য থাকবে, অবশ্যই থাকবে। আমি বাঙালি হিসেবে আমার ভিতরে যেই বাঙালিত্ব বা আমার যে শিক্ষা সেটা তো অবশ্যই থাকবে। এবং যেহেতু আমেরিকান সরকার আমাকে একটা সুযোগ দিয়েছে এখানে আসার জন্য এবং এখানে থাকার জন্য, এবং ভালো একটা সুযোগ দিয়েছেন, এবং এমন সুযোগ দিয়েছেন আমার কাজের জন্য, পড়াশোনা করার জন্য বা যে কোনো কাজের জন্য একটা উন্মুক্ত আমি এখন যে কোনো কাজ করার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এখন পার্থক্য যদি আমি এইভাবে করি, যে আমি আমার বাংলাদেশকে আমি ধারণ করি সব সময়, বাংলাদেশে যখন ছিলাম তখনও, এবং এইখানে যখন আছি এখনো বাংলাদেশকে ধারণ করি। আবার যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করি তখন ঠিক একই রকম, যে আমেরিকাকে আমি ধারণ করি এবং আমেরিকার যে কোনো কিছুকে বহন করি। তো দুইটাই আমার কাছে হয়তো আমার বাংলাদেশের পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা একটু অন্যরকম হতে পারে, হতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদেরকে একটু ভিন্নতর করেছে, আর আমেরিকার জীবনযাত্রা অন্যরকম এবং এখানে স্বাভাবিক একটু অন্যরকম থাকবে। তো দুইটা মিলিয়েই খুব ভালো আছি আমি মনে করি। ফরিদা ইয়াসমিন, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি সরি। ধন্যবাদ সুবীর পেরেরা ভাই, আপনি খুব সুন্দরভাবে বললেন। দুটো পার্থক্য জানতে চেয়েছিলাম সেটাও বললেন, আমাদের মানসিকতার কথা বললেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি আশরাফ হাসানের কাছে। আশরাফ হাসান ভাই, কেমন আছেন আপনি এবং আপনি কোথা থেকে বলছেন? খুলেন খুলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, এবার। এখন ঠিক হ্যাঁ আছে। ভাই, এবার প্রমাণ হচ্ছে যে এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকের উপস্থাপক, এবং আহ, আহ, আন্তরিক ধন্যবাদ রীতা আপাকে, যিনি সবসময় আমাকে ইনভাইট করে থাকেন এই অনুষ্ঠানে। তো আজকে কাকতালীয়ভাবে তিনজন মনে হয় আমরা হসপিটাল থেকে জয়েন করেছি, এবং আমিও আমার ছেলে নিয়ে এখন হসপিটালে আছি। এবং এক ফাঁকে আমি জয়েন না করে মানে পারলাম না রীতা আপুর। আমি জানি আসলে উনি যখন কিছু একটা করার অনুরোধ করেন তখন আমি যে করেই হোক আমি জয়েন করার ইচ্ছা পোষণ করি। তো অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তার এই আন্তরিকতার জন্য। আজকে এই 4th জুলাই আমাদের আহ, বলবো যে আমাদের আবাসস্থল এই আমেরিকায় আমাদের জাতীয় দিবস অন্য ধরনের অনুভূতি নিয়ে আসে, এবং সেই অনুভূতিটা আমাদের দেশে তো অনুভূতি আছেই। আমি মনে করি এখানে ঠিক তদ্রূপ একটা স্বাধীনতার অনুভূতি আমাদের কাজ করে, এবং সেটার অন্যতম একটা প্রধান কারণ আমি মনে করি যে এখানে আহ, প্রবাসী যারা আমরা এখানে নাগরিক হিসাবে বসবাস করছি, আমাদের ছেলেমেয়েরা নাগরিক হিসাবে বেড়ে উঠছে, শিক্ষা পাচ্ছে, আমরা এদেশের স্বাধীনতার একটা অবিচ্ছেদ্য অংশ আমি মনে করি। যদিও আমরা স্বাধীনতার সময় আমরা এখানে কোনো ধরনের অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা স্বাধীনতার একটা অবিচ্ছেদ্য অংশ এই কারণে যে এই দেশে
আমাদের অথবা আমাদের পূর্বপুরুষদের, আমাদের আত্মীয় স্বজনের, প্রবাসীদের এই দেশের উন্নয়নে যে ভূমিকা রয়েছে, এবং আমরা ক্রমান্বয়ে যে ভূমিকা পালন করে যাচ্ছি, আমাদের জেনারেশন বাই জেনারেশন ভূমিকা পালন করে যাচ্ছে, সেই হিসাবে এই দেশের স্বাধীনতার একটা পার্ট আমরা অবশ্যই মনে করি, আমরা প্রবাসীরা একটা এই দেশের স্বাধীনতার পার্ট। এবং এই কারণে এই দেশের স্বাধীনতা দিবস যখন আসে, আমাদের অন্য ধরনের একটা আনন্দানুভূতি কাজ করে। তো এই যে এই যে একটা বাড়তি পাওনা, যেটা আমাদের দেশের স্বাধীনতার যে অনুভূতি, এটার বাইরে যে আমরা এখানে বসবাস করছি, একটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স নিচ্ছি, অভিজ্ঞতা নিচ্ছি, আমাদের জেনারেশন এখানে বেড়ে উঠছে, আমরা এদেশের উন্নয়নে, এদেশের কর্মকাণ্ডে আমরা নিজেকে সম্পৃক্ত করছি, এদেশের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা এখানে বসবাস করছি। তো আমি মনে করি যে আমরা আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, এদেশের ঘনিষ্ঠভাবে এদেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে মূলধারার যে উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, অথবা ব্যক্তিগতভাবে হোক, এদেশের এই আমেরিকার উন্নয়নে আমাদের প্রবাসীরা যাতে আরো বেশি মনোযোগ দেন, আমি এই অনুরোধটা করব। এবং সবাইকে আমাদের জেনারেশনের সমৃদ্ধির জন্য আমরা বেশি করে কাজ করা উচিত। এদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের এই প্রত্যয় আমি মনে করি। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ ভাই আপনাকে। আপনি ছেলে অসুস্থতার ভিতরেও আমাদের সাথে যুক্ত হলেন, এই জন্য আরো বেশি ধন্যবাদ। এবং আপনার ছেলের সুস্থতা কামনা করছি আমরা সবাই। ভালো থাকবেন আপনি। আর এবার ফিরে যাচ্ছি আমি কুলসুম আক্তার সুমির কাছে। কুলসুম আক্তার সুমি একজন কবি এবং লেখক। তো কুলসুম আক্তার সুমি, আপনার কাছে আমার প্রশ্ন, যেহেতু আপনি কবি, আপনার অনেক লেখা আছে, অনেক বই বেরিয়েছে, তো বাংলা একটা কথা বলে, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। তা আপনি বাংলাদেশ পেলে এখানে আছেন, তো এই বাক্যটাকে আপনি এখন কিভাবে দেখেন? আহ অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপা। আমরা যারা আহ, এখানে মানে জন্মগতভাবে আমেরিকার জন্মগ্রহণ করিনি, কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে আমেরিকার নাগরিক হয়েছি, এতক্ষণ যারা কথা বললেন ওনাদের প্রত্যেকের বক্তব্যেও এই কথাটা বারবারই এসেছে যে আমরা আসলে দুটো দেশকেই এখন নিজের দেশ বলে বিবেচনায় নিতে চেষ্টা করছি বা নিয়ে ফেলেছি। একটা আমাদের জন্মভূমি, সেটা আপনি যেটা বললেন, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমির প্রতি আমাদের যে ভালোবাসাটা, যেই স্বর্গের অনুভবটা আমাদের মধ্যে কাজ করে, ঠিক তেমনি যে দেশটি আমাদেরকে এখন আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, সম্মানের সাথে নাগরিকত্ব দিয়েছে, সেই দেশটির প্রতিও আমাদের সেই স্বর্গের মতোই একটা অনুভব কাজ করছে। আপনার প্রশ্নটা যেটা ছিল যে আসলে দুটোকে কিভাবে দেখছি বা আসলে কিভাবে মনে করছি, আসলে মনে করার ব্যাপারটা হচ্ছে এরকমের যে আমি যখন চিন্তা করছি যে আমার জন্মভূমি আমি ফেলে এসেছি দূরে কোথাও, আবার যখন চিন্তা করছি যে আমার সন্তানদের জন্মভূমি হিসেবে এই দেশটাকে আমি পেয়েছি, আমার অনুভবে আমার শৈশবে যেমন আমার দেশের মাটি, আমার দেশের পথ, আমার দেশের সবুজ সবকিছু যেভাবে আমাকে জড়িয়ে রেখেছে, ঠিক সেই রকম ভাবেই আবার আমার সন্তানদের অনুভবের মধ্যে তাদের জন্মভূমি এ দেশটি। এবং যেটা দেখা যায়, একটু আগে যে কথাটা আমাদের জিনা ফেরদৌস বললো, যে স্কুলে যখন আমরা বাচ্চাদের সাথে যাই তো ওদের সাথে আমরা জাতীয় সঙ্গীতটা গাইতে শুনি, ওদের সাথে আমাদেরকেও বুকে হাত দিয়ে সেই জাতীয় সঙ্গীতটার সাথে আমরাও একাত্ম হই। অর্থাৎ আমরা আমাদের সন্তানদের কাছ থেকে প্রতিদিন শিখি, প্রতিদিন প্রতিটা বাবা মাই, আপনি বললেন একটু আগে যে পরিচয়টার কথা বললেন, যেভাবেই বলেন না কেন, আসলে আমরা প্রত্যেকটা বাবা মা কিন্তু আমাদের সন্তানদের কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছি। সেই অর্থে বলতে গেলে আমাদের সন্তানদের কাছ থেকে ওদের জন্মভূমিটাকেই আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের জন্মভূমির মতো করেই আবার অনুভব করছি। সেই চিন্তার দিক থেকে বলতে গেলে যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, সেই কথাটা চিন্তা করলে যেমন এখন বাংলাদেশকে আমি অনুভব করি, ঠিক তেমনি ভাবে যে যেখানে থাকে সেই জায়গাটা, যেমন আমি নিউ জার্সির অ্যাঙ্গেলউডে থাকি, এখন আমার কাছে যখন মনে হয় যে
আমি আমার গ্রামকে যেভাবে অনুভব করি, এঙ্গেলউডটাও সেরকমই আমার কাছে একটা নিজের গ্রাম বা নিজের বাড়ি, নিজের শহর এরকম। আজকে একটু আগে প্যাটারসন থেকে ফিরে আসার সময় বলছিলাম যে এঙ্গেলউডে ঢোকার পর জানালার গ্লাসটা নামিয়ে দাও, এখানে হচ্ছে এখানকার মুক্ত বাতাসটা আমরা গ্রহণ করি। এটার জন্য বিল দিতে হবে না, এটার জন্য গ্যাস খরচ করতে হবে না, এটা হচ্ছে নিজের বাড়ির বাতাস। তো এরকমই যে জন্মভূমিকে যেরকম স্বর্গের মতোই অনুভব করি, ঠিক তেমনি ভাবে এখন এই দেশেও বসবাস করার কারণে প্রায় 18-19 বছর হয়ে গেছে এখানেও, স্বাভাবিকভাবেই এইখানকার ভূমিটাকেও এখন স্বর্গাদপি গরীয়সী মনে হচ্ছে। তো ধন্যবাদ ধন্যবাদ সকলকে কুলসুম আক্তার সুমি, অনেক ধন্যবাদ। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আসলে আমরা যারা আমেরিকায় বসবাস করি তারা জানি এই দেশ কেবল সুযোগের নয়, দায়িত্বেরও। অবশ্যই স্বাধীনতা এখানে কোনো একক আইনি দলিল বা ইতিহাসের পাতায় লেখা কোনো ঘটনা নাই। এটা প্রতিদিনকার একটা গভীর মানসিক যাত্রা বলা যেতে পারে, যেখানে মানুষ নিজের ভেতরকার সাহস, মানবতা ও স্বপ্নকে নতুন করে আবিষ্কার করে এবং নিজেকে প্রতিনিয়ত করে গড়ে তোলে। তো সুতরাং 4th জুলাই মানে শুধু যে আতশবাজি প্যারেড বা বারবিকিউর আনন্দ নয়, বরঞ্চ এই দিনটা আমাদের সেই সব মানুষদেরকে মনে করিয়ে দেয় যারা সাহসের সাথে মোকাবেলা করেছিলেন, যারা প্রায় 250 বছর আগে, 249 বছর আগে একটা ন্যায়ভিত্তিক সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখেছিলেন। আহ আমাদের দায়িত্ব হলো সেই স্বপ্নের উত্তরাধিকার বহন করা এবং আমাদের সন্তানদের ভেতরে সেটা ঢুকিয়ে দেওয়া, সেই পথটাকে আরো সহনশীল, আরো সমান, আরো মানবিক করে গড়ে তোলা। এবং এই লক্ষ্যেই যেন আমরা বাবা মা হিসাবে এগিয়ে যাই আমাদের সন্তানদের হাত ধরে, কারণ আমরা যারা এখানে এসেছি আমাদের সন্তানেরা বাই বর্ন সিটিজেন, জন্মগতভাবে এদেশের নাগরিক, এবং সেই জন্য তাদেরকে এই দেশের উদ্দেশ্যে আহ, তাদেরকে ভালোবাসা গড়ে তোলা, তাদেরকে দায়িত্ববান করে গড়ে তোলা কিন্তু আমাদেরও এক ধরনের দায়িত্ব, যদিও আমরা এখানে নাগরিক কিন্তু জন্মগত সূত্রে নয়। তো যাই হোক, সবাইকে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে যারা মানা উপস্থিত নাজনীন, ছিলেন আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। অবশ্যই। আমাদের যদি সময় থাকে, আমাদের কুলসুম আক্তার সুমি, আপনার কুলসুম আক্তার সুমি তো শেষ করেছে, রাইট? আচ্ছা, আমি তাহলে একটু আমাদের ফরিদা ইয়াসমিন এবং সোহানা নাজনীনের কাছে একটু জানতে চাই। আপনারা তো শুধু সবাইকে প্রশ্ন করছেন, নিজেরা কিছু বলছেন না। আপনাদেরকে আমি একটু প্রশ্ন করি। আমি সোহানা নাজনীন যেহেতু মাঝখানে চলে এসেছেন, আহ, আপনি আমাকে একটু বলেন আসলে আজ আমাদের কালকে হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস, এবং হুম হুম আমি এটাকে যেভাবে দেখি, আমাদের 16ই ডিসেম্বর যেমন আমাদের জন্য একটা টান টান অনুভূতি। ডেফিনেটলি আমরা আমেরিকার নাগরিক, এবং আম, যেহেতু এই দেশের নাগরিক, আমাদেরকে এই দেশের মতো ভাবতে হবে, অনুভব করতে হবে। তো আমি হুম সোনার হুম। কাছে একটু জানতে চাচ্ছি, আমেরিকাকে ভালোবাসার কয়েকটা কারণ আপনি আমাকে বলেন, অন্তত 3টা কারণ আপনি বলেন যে এই 3টা কারণে আমেরিকাকে আমাকে ভালোবাসতেই হবে। আমেরিকার অনেক মন্দ দিক আছে, আমরা আজকে সেদিকে যাচ্ছি না। শুধু ভালোবাসতে হবে কেন, কেন ভালোবাসতে হয়? 3টা কারণ আপনি আমাকে একটু বলেন। ধন্যবাদ বিদিতা। অবশ্যই আমি আমেরিকাকে ভালোবাসার কারণ আছে। আমেরিকায় থাকাটা একটা নিজস্ব কোনো চট করে ডিসিশন না, এটা একটা সময়ের কারণে ধীরে ধীরে সেই ডিসিশনে আসা বা ভালোবাসতে শুরু করা। একটা হচ্ছে যে আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে বসবাস করছি প্রায় 26 বছর। আমার যে জিনিসটা আমেরিকাকে ভালোবাসতে সাহায্য করেছে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের লাইফের সেফটিনেস। সেফটিনেস, যেটা যেটা আইন আছে এবং আইনের প্রয়োগ আছে, এবং এখানে মিথ্যা জালিয়াতির কোনো আশ্রয় নাই, এই জিনিসটা আমাকে বরাবরই কাছে টেনেছে। আর একটা হচ্ছে আমাদের প্রাইভেসি জীবনের। এই যে প্রাইভেসি জিনিসটা আমেরিকানরা কিভাবে মেনটেন করে সেটা আমরা বাঙালি হিসাবে প্রত্যেকটা পদে পদে দেখেছি। আমরা হয়তো এখনো বুঝি না, এখনো আমরা আমাদের সেই অভ্যাসগতভাবে বলে ফেলি, কিন্তু ওদের এই প্রাইভেসি জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগে। সেফটিনেস একটা বলেছি আমি। আর একটা হচ্ছে যে এই দেশে যে সোশ্যাল সিকিউরিটি যে একটা জিনিস আছে, যে জীবনের নিরাপত্তা সর্বক্ষেত্রে, আপনি যদি এটাকে শিক্ষাগতভাবে ধরেন, খাবার দাবারের দিক থেকে ধরেন, পরিবেশের নিরাপত্তা, লেখাপড়ার সমস্ত কিছু মিলেই যে একটা সোশ্যালি সিকিউরড একটা নেশন, যেটাতে আমাদের বাচ্চারা অলরেডি ঢুকে গেছে। এবং এই কারণে আমার মনে হয় যে এই দেশটাকে আমরা অনেকেই এসে বলি থাকবো না থাকবো না। অনেকে আমাদের আমি আমি ইনফ্যাক্ট নিজেও আমি এসে 10 বছর পর্যন্ত কান্না করতাম, তখন আমার হাজবেন্ড আমাকে বলতো, এই দেশের খাচ্ছো, এই দেশের
পড়ছো এই দেশটাকে একটু ভালোবাসার চেষ্টা করো, এই দেশটার প্রতি একটু কৃতজ্ঞ থাকার চেষ্টা করো। বাংলাদেশে হচ্ছে আমার মা যে কোলে মানুষ করেছে, মানে পেটের ভেতরে ধারণ করেছে, আমেরিকা হচ্ছে আমাদেরকে কোলে ধারণ করেছে। সুতরাং এই দেশটাকে আমাকে ভালোবাসতেই হবে। চমৎকার বললেন। আমি এটাই আসলে এরকমই আমি আজ একটু মনে হচ্ছিল যে আপনি এরকম কিছুই বলবেন। আমাদের এই দেশকে ভালোবাসতে হবে, কারণ আমরা এই দেশে আছি। এই দেশকে ভালোবাসা মানে আমাদের নিজের জন্মভূমির সাথে কোনো তুলনা করা না। আমাদের শেকড় সেখানে আলাদা। তো এই যে এখন আমরা আছি, আমাদের আমরা শ্বাস নিতে পারছি, হুম এই যে হুম। আমাদের শ্বাস চলছে বিশুদ্ধ বাতাসে, আমাদের চিকিৎসা চলছে, আমাদের যত্ন চলছে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে, আমরা কথা বলতে পারছি, আমরা আমরা ইভেন প্রেসিডেন্টকেও বলতে পারছি যে আমি তোমাকে অপছন্দ করি, তুমি একটা ডার্টি স্ল্যাগ। আমরা বলতে পারছি এটা। আমাদের মন খারাপ হচ্ছে, আমরা গালি দিতে পারছি। সো ডেফিনেটলি আমেরিকাকে আমাদের ভালোবাসতে হবে। এবং আমি ফরিদা আপা আপনার কাছে একটু যাই। আপনি তো অনেক ফরিদা আপা এবার বলুক, উনি সবাইকে হ্যাঁ, প্রশ্ন করেছেন। হ্যাঁ, হ্যাঁ, ফরিদা আপা এতক্ষণ খুব ভাবে ছিলেন, সবাইকে প্রশ্ন করছিলেন। তো আমি ফরিদা আপার কাছে একটু যাচ্ছি যে আপনাকেও তো একটু বলতে হবে, আমরাও শুনতে চাই ফরিদা আপার কথা। তো ফরিদা আপা আপনি আমাকে বলেন, আমেরিকার দুইটা জিনিস আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে আমেরিকাকে আপনি আহ, কেন ভালোবাসেন, মানে কোন জিনিসটা আপনাকে বাধ্য করে যে আমেরিকাকে ভালোবাসতে হবে। আরেকটা প্রশ্ন, একটু জটিল প্রশ্ন, ভালো মন্দ মিলিয়ে আমরা সবাই, আমার নিজের মধ্যেও অনেক মন্দ কিছু আছে। আমেরিকার একটা জিনিস বলবেন যে জিনিসটা আপনাকে আহত করে কিংবা পছন্দ হয় না। কই দেশ নেই। অনেক ধন্যবাদ রিতা। প্রথমে হচ্ছে ভালোবাসার কথা বলবো, তারপর হচ্ছে কেন খারাপ লাগে সেটা বলবো। তো ভালো লাগে কেন, এই কারণ আমার ভিতরে যতগুলো ছিল তার ভিতরে তিনটা কিন্তু সোহানা নাজনীন বলে ফেলেছে। হ্যাঁ, তো আমি এর পরের থেকে বলি। যেমন এখানে মানুষের মিনিমাম যে নিডস গুলো, এগুলো সবার থাকে। এই নিডস গুলো একটা, যে রাস্তায় ঘুরছে তারও তাকেও কিন্তু সরকার থেকে সাহায্য করা হচ্ছে। যে বড় লোক, যার টাকা আছে, তারও যদি কিছু লাগে সেও কিন্তু সেটা পাচ্ছে। তারপরে যেমন আরেকটা জিনিস আছে, আমি যেটা বলি ধর্মীয় স্বাধীনতা। আমাদের দেশে আমরা অনেক সময় দেখি বলা হয় যে সংখ্যালঘুদেরকে দেখতে পারে না, নানা রকম কথা। বা ইভেন আমরা যারা সংখ্যা গরিষ্ঠ, তাদের ভিতরেও আমাদের অনেক বিভেদ থাকে, যে কেউ ধর্ম পালন করছে, কেউ পালন করছে না, কেউ হেজাব পড়ছে, কেউ খুব স্টাইলিশ ভাবে চলাফেরা করছে। এটা নিয়ে আমরা অনেক কথা বলি। কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করছি, আমি একটা মেয়ে বাঙালি এবং একটা মেয়ে মুসলিম। ওইখানে কোনো বাঙালিও নাই, ওখানে কোনো মুসলিমও নাই, কিন্তু তারা কিন্তু আমাকে ওইখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেয়। আমি যখনই বলবো যে ইটস মাই প্রে প্রে টাইম, তার বলছে ওকে গো ফরিদা গো। তারা কখনো বলবে না যে না তুমি একটু পরে যাও বা এই কাজটা সেরে যাও, কখনোই বলবে না। এক বাক্যে তারা বলবে যে ইটস ইউর টাইম গো ফরিদা গো। সো আমি নিশ্চিন্তে, আমি যতক্ষণ থাকি আমাকে 3 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এবং এই 3 বার সময়টা কিন্তু তারা দেয়। এবং আমার যে নির্দিষ্ট ব্রেকফাস্টের টাইম বা 30 মিনিটস ব্রেকের টাইম, ওইখান থেকে কিন্তু বলে কাটে না ওরা। আমার নামাজ পড়ার টাইমে নামাজ পড়ে যাচ্ছি, আমার ব্রেকের টাইমে আমি ব্রেক নিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি হেজাব পরছি, যেখানে এই দেশের মেয়েরা খুব স্বাধীনভাবে পোশাক আশাক পরে, সেখানে আমি হেজাব পরে যাই। কখনোই আজ পর্যন্ত এই আমেরিকার যারা, যেসব মানুষ, তারা কিন্তু আমাকে একটা প্রশ্ন করেনি যে কেন তুমি হিজাব পরো। বরং আমি এই বাঙালি সমাজের মানুষের কাছ থেকেই কথা শুনে আহত হয়েছি। যে আমি এটা বলতে চাই না কি বলে, বাঙালিদের কাছ থেকে আহত হয়েছি, কিন্তু খুব মানে অবাক করে কাণ্ড, যারা যে অন্য দেশীদের সাথে আমি কাজ করি, তারা কখনোই আমাকে আহত করেনি। তারা সবসময় আমার হিজাবটাকে তারা কিন্তু সম্মান করে। বড় যে এইটুকু বল যে ফরিদা, কখনই কি তো আমি তোমার এই হেয়ার গুলো আর দেখতে পারবো না, তোমার একটা অন্যরকম স্টাইল দেখতে পারবো না? তা হচ্ছে না, এটা কমিটমেন্ট, আল্লাহর কাছে আমার কমিটমেন্ট, তোমরা আর দেখতে পারবা না। তোরা আমাকে এটাকে খুব অনার করে। এখন যদি তুমি বলো খারাপটা কি, খারাপ কি এটা আসলে আমি বলতে পারবো না। কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে আমরা যেগুলো ভিতর দিয়ে যায়, সেগুলো আমার কাছে সবই ভালো, সেগুলো সবই আমাকে স্বাচ্ছন্দ্য দেয়। কিন্তু খারাপ যেগুলো, সেটা হয়তো ওই পলিটিক্যাল কিছু থাকতে পারে, সেটা আমি আজকে আনবো না। তো আজকে ওগুলো থাক, আই গাট পলিটিক্স দূরেই থাকুক। তো আমার যে ভালো লাগাগুলো,
সেগুলো এই সবার ভিতর যে ভালো লাগাগুলো আছে ওই প্রতিটা প্রতিটা জায়গায় কিন্তু আমারও ভালো লাগা আছে। তো একটা কারণ বললাম, আরেকটা কারণ আমি সাইলেন্ট থাকলাম যে আমার খারাপ লাগার জায়গাটা ওটা অনেক কিছু ভিতর দিয়ে যায়, সেটা আমি বলবো না। তো এই হচ্ছে আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। আমার এক বন্ধু আছে এখানে, বন্ধু মানে আমরা তো বন্ধু বলতে ছেলে বুঝি, আসলে মেয়ে বন্ধু আমার ছোটবেলার। সে আসছে এখানে অনেক বছর। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম একবার যে আসলে আহ আমেরিকাকে তুমি কেন ভালোবাসো। এমনই একটা ইন্ডিপেন্ডেন্স ডে 4th জুলাই তার সাথে আমরা বাইরে গিয়েছিলাম। তো আমি বললাম যে আমেরিকাকে তোমার ভালোবাসার কারণ কি, আমাকে একটা কারণ বলো, যে এই কারণে আমি আমেরিকাকে ভালোবাসি। তো আমাকে সে বললো কি যে আমি আম, একটা কারণ যদি বলি তাহলে সবার আগে আমি বলবো যে আমেরিকা যে কাউকে বিয়ে করার সুযোগ দেয়, এই কারণে আমি আমেরিকাকে ভালোবাসি। তো আসলে উত্তরটা খুব ফানি বা বাট এটা এটা খুব সত্য কথা, হ্যাঁ খুব সত্য কথা। ব্যক্তি আমেরিকা স্বাধীনতার জন্য খুব যে ভালো আর কি। কাউকে বিয়ে করার স্বাধীনতা দেয়, হুম। জিনিসটা অনেক কিছু। এখানে ধর্ম ব্যক্তির নেই, বর্ণ মতামত নেই। দর্শনকে সম্মান রাইট, করে। এখানে কালো সাদা লিঙ্গ নেই, এখানে জাত উঁচু নিচু নেই, এখানে ছেলে মেয়ে কোনো কিছু নেই। আম, ছেলে ছেলেকে করতে পারছে, মেয়ে মেয়েকে করতে পারছে। ডেফিনেটলি আমার মা শুনলে এখানে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন বলবে দিস ইজ হোয়াট ইট ইজ। তো Yes. আমাদের এগুলা নিয়ে ভাবার কিছু নাই। আর রিতা, আমি যদি একটা পয়েন্ট বলি, এতক্ষণ ধরে সবার কথা শুনছিলাম, খুবই ভালো জি, লাগছিল। তুমি যে প্রশ্ন করেছো যে আমেরিকাকে কেন ভালোবাসি, একটা রিজন বলতে বলছো কাউকে দুটো, আমি একটা রিজন বলি, সেটা হচ্ছে আমাদের দেশে এই যে স্পেশাল নিড বাচ্চা যারা হয় হুম। তারা কত অবহেলিত। এখন হয়তো বিদেশে থেকে কিছু ট্রেনিং নিয়ে কেউ দুই একটা স্কুল খুলতে পারে, কিন্তু স্টিল বাংলাদেশে তারা নেগলেক্ট ভীষণ। মানে কোনো মানে একাডেমিক কোনো শিক্ষা নিতে পারে না, কোনো সেঞ্চুরি শিক্ষা তাদের নাই, কোনো কিছু নাই, শুধু এক বাক্যে তারা বলে যে এটা মেন্টাল ডিস্টার্ব। কিন্তু এখানে দেখো, আমার ছেলে আজকে 2.5 ইয়ার্স ইন হসপিটাল। তো মাঝে মাঝে আমার ছেলের বিহেভিয়ারাল আছে, কারণ সে সে স্পেশাল নিড। তো আমি নিজে মা হয়ে বলি যে ডাক্তার, তুমি কি ফিল করো, কি অন্যদিকে যাচ্ছে, এরকম করে কেন? তখন ওরা বললো না, স্টিল সে নিউরো নিউরো সমস্যা তার, তাকে অন্য কোনো কিছু উপমা দিতে রাজি না। 2.5 ইয়ার্স ওরা এইভাবে রেসপেক্ট করে একটা স্পেশাল নিড বাচ্চা, যেটা যেটা সে তার বাইরে তারা কখনো কমেন্ট করে না। আরেকটা জিনিস হচ্ছে, যে পরিমাণ ফ্যাসিলিটিস একটা স্পেশাল নিড চাইল্ড পায় এই দেশে, আমার তো মনে হয় বিশ্বের কোথাও এরকম নাই। আর ওরা যেভাবে রাজার মতো বড় হয়, ওদের ফান্ড যত বেশি, ওদের স্কুলের যে ক্রাইটেরিয়া গুলা, ওদের যে মনে করো পার্কিং লটে, তুমি পার্কিং লটে যাও, ওদের জন্য ডিসেবিলিটির পার্কিং লটে তুমি থাকলে তোমাকে একদম সবচেয়ে বড় টিকিটটা দিয়ে দিবে। তারা মানে আইডেন্টিটি এই, হ্যাঁ, এই যে জিনিসগুলা, এটা তো গ্রেট আমেরিকা বলে সম্ভব। এইটা একটা অনেক বড় একটা দিক, যে স্পেশাল নিড চাইল্ড যাদের বাচ্চা শুধু অটিস্টিক না, সর্বক্ষেত্রে ডাউন সিনড্রোম থেকে শুরু করে সবকিছু, শুধুমাত্র বাচ্চাকে হেল্প করে না, ওরা প্যারেন্টিং করে, ওরা মানে পুরো ফ্যামিলিকে ওরা হেল্প করে। রূপাপা, আমাদের বাংলাদেশে তো হ্যাঁ, পারিবারিক ভাবে অ্যাকসেপ্টেন্সই নাই এই নাই, ব্যাপারটার ব্যাপারে, এইটাই কিন্তু। পারিবারিক এবং সামাজিক ভাবে আমাদের অ্যাকসেপ্টেন্স নাই, পরের জিনিস তো পরে আসবে। এই হুম, হুম, আমেরিকাকে হুম। আমি যদি বলি, সুবিধা, আমি আপনার কাছে আসছি, আপনি একটু আমাদের সাথে থাকেন, দিনার কাছে আসছে। আমি যদি আম, যদি আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমার অভ্যাসটাই হচ্ছে টক অফ দ্য উইকে যখন আমাদের হোস্টরা চলমান থাকে, আমি বিনা অনুমতিতে ঢুকে যাই এই একটা জায়গায়। আমি খুব ডিস্টার্ব করি তাদেরকে, যদিও তারা কিছুই বলে না। আমেরিকাকে যদি বলেন যে ভালোবাসার মানে অনেক কারণ আছে, তার মধ্যে আমি বলবো যে আমার কাছে দুইটা কারণই যথেষ্ট আমেরিকাকে ভালোবাসা। একটা হচ্ছে আমাদের শিশুদের পর্যাপ্ত যত্ন এবং নিরাপত্তা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বয়স্কদের যত্ন এবং নিরাপত্তা। এই দুইটা দিকে আমি বরাবরই খুব দুর্বল। বাচ্চাদের বেলায় আমি খুব দুর্বল, বয়স্কদের বেলায় আমি খুব দুর্বল। আপনারা লক্ষ্য করবেন যে যদি ফেসবুকেও কখনো আমি দেখি কোনো বাচ্চাকে কেউ অ্যাসল্ট করছে, কোনো বয়স্ক মানুষকে কেউ আম, অবহেলা করছে, কিংবা কোনো ধরনের দুর্ঘটনা একটা চিত্র আমি দেখে, আমি মনে হয় যে আমি 3 দিন আমি ঘুমোতে পারি না। আমার তখন আমার মনে হয় যে মানে খুব বাজে একটা ফিলিং আমার তখন হয়। তো আমি যখন এই দেশে, আমি যখন দেখি যে
আরো অনেক কিছু আছে। ফরিদা ইয়াসমিন যেমন বললো, আমরা সেদিকে যাচ্ছি না আজকের দিনে, বিশেষ করে আমাদের 4th অফ জুলাই। কালকে আজকে রাতেই আতশবাজি বাজি চলবে, অনেক আনন্দ চলবে। আমি বলবো যে এই দুইটা কারণই যথেষ্ট। যারা আমেরিকাতে দীর্ঘদিন আছেন এবং যারা আম, আমেরিকার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, আমেরিকাতে নিরাপত্তা নিয়ে, ভালো খাবার, চিকিৎসা যত্ন, সন্তানের শিক্ষা ব্যবস্থা নিয়েও যাদেরকে আমি দেখি, যে বাঙালিদের আমি দেখি যে তারা আমেরিকাকে সমালোচনা করে, আমেরিকার বিরুদ্ধে কথা বলে, আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো যে আমেরিকাকে ভালোবাসার জন্য দুইটা কারণে যথেষ্ট। এক হচ্ছে আমাদের শিশুদের এই দেশের নিরাপত্তা এবং যত্ন, আরেকটা হচ্ছে আমাদের বয়স্কদের নিরাপত্তা এবং যত্ন। এর বাহিরে আপনাদের আরো হিসাব, যোগ বিয়োগের হিসাব আছে, সেদিকে আপনি যেতে পারেন, কিন্তু এই দুইটা জিনিসকে যদি উপেক্ষা করে আপনি যদি আমেরিকার সমালোচনা করেন, আমেরিকাকে খারাপ বলেন, তাহলে আমি বলবো যে লাইক ইউ নট হিউম্যান কাইন্ড। আপনার এইটাই। ভেতর মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আই এম সরি টু সে দ্যাট। বাইলা আপা আমাদের সাথে আসছে। সুবীর দা, আপনি আমাদের একটু বলেন তো, এই যে আমরা তো এতক্ষণ পক করলাম আপনার কাছে, আপনি আমাদেরকে এক বাক্যে একটু বলেন আমেরিকাকে ভালোবাসার আপনার কাছে কোন দুইটা কারণ বেশি গুরুত্বপূর্ণ, যা এই দুইটা কারণে আমেরিকাকে আমি ঘৃণা করলে আমাকে ভালোবাসতে হবে, ঘুরে আসতে হবে, সেই এরকম দুইটা কারণ বলেন। ধন্যবাদ। যে প্রথম কথা হচ্ছে যে যিনি জীবন দান করেন আমরা সাধারণত তাকেই প্রভু বলি, ধর্মীয় ভাবে হোক বা যে অন্য কোনো যে কোনো ভাবেই হোক, তিনি আমার জীবনদাতা যদি আমরা ঈশ্বরকে মানি। ঠিক একই রকম যারা হসপিটালে এখানে গেছেন অসুস্থ হয়ে, বিশেষ করে তাদের কাছে, যেমন আমি গেলাম, আমার এই অভিজ্ঞতা থেকে বলি। আমি আহ, এই 19 বছর আমার এই সময়ে আমি 2বার হসপিটালে গেলাম। প্রথমবার আমার কাজের জায়গা থেকে, ওইটা হয়তো খুব অল্প একটা সময়ের মধ্যে অল্প একটা বিপদের মধ্য দিয়ে গেছে, কিন্তু গত ডিসেম্বরে আমি যখন হসপিটালাইজড হইলাম হঠাৎ করে, যে আমার হার্টবিট এত বেড়ে গেল, 200 হয়ে গেল, এবং যখন 911 কল দেওয়া হলো এবং ওনারা আসলেন এবং আমাকে ঘরেই অনেকটা সুস্থ করে তুলেন। তারপর আমি যখন হসপিটালে ছিলাম, চলে গেলাম হসপিটালে। তো আমাকে যে নিয়ে গেল, আহ, ওরা বলতেছিল যে আপনি হয়তো যদি 911 কল না দিতেন, যদি আর কিছুক্ষণ সময় থাকতেন, হয়তো বাঁচানোটা একটু কঠিন হয়ে যেত। যেটা আমি বাংলাদেশে কখনো কল্পনা করা অসম্ভব। যে কল দিয়ে তো অ্যাম্বুলেন্স দূরের কথা, রাস্তায় বের হওয়াই মানে কঠিন। আমার এই দেশের ভালো লাগার প্রথম কারণ হচ্ছে যে স্বাস্থ্য, যেই সেবাটা এই দেশের, যেটা আমাকে সবসময় টানে। এবং প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাদের যে আপ্রাণ, হোক সে হোমলেস, হোক সে কোটিপতি, যে এরকমই হোক, মানুষকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে, সেই বিষয়টা এখানে আছে। এবং আরেকটি বিষয় আছে আমার কাছে, যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে হয়তো, যে গ্রামে আমরা যারা বড় হয়েছি, যে কাজ না থাকলেও আমরা কিছু করে খেতে পারি, কিন্তু ঢাকাতে যারা আছে বা যারা দিনে আনে যারা দিনে খায়, তাদের অবস্থাটা তো যদি চিন্তা করি, ওই হিসেবে এই দেশে যে যে অন্নের যেই ব্যবস্থাটা, যে সবাই অন্তত যোগ্যতাটা রাখে, যে আমি যেটা আমি খাইতে চাই না কেন সেটা আমি পাবো এখানে, এবং আমি যতটুকু ইনকাম করি না কেন আমি খুব খুব ভালোটাই পাবো। এবং স্বাস্থ্য এবং এই অন্ন, খাদ্য বিষয়টা, মানে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এই দেশের জন্য, এবং এই মানে বিষয়টা আমরা না খেয়ে মরবো না, বিনা মরবো চিকিৎসায় না। মরবো না। হ্যাঁ, বিনা চিকিৎসায় মরবো না, সেটাই। ধন্যবাদ। ফরিদা ইয়াসমিন আনমিউট করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, অনেক ধন্যবাদ সুবিধা। রিতা, তুমি আর কিছু যুক্ত করতে চাও? না না ফরিদা ইয়াসমিন, আমি আপনার অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমাদের অনুষ্ঠান শেষের দিকে। তাহলে আমি, ভায়লা সালিনা কিছু বলবে শেষে একটু? কেন ভালো লাগছে আমেরিকা, ভালো লাগার একটা দুটো কথা বলো। আনমিউট করতে হবে ভায়লা। ভালো লাগছে সবার কথা শুনে যে স্বাস্থ্যের কথাটা আসলো। আমি তো সবচেয়ে বড় ভুক্তভোগী আমার বাবাকে নিয়ে। যখনই যায় সাথে সাথে যে চিকিৎসাটা পাই, এটা বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশে আগে মানুষ যাবে, অন্য মানুষ যাবে, তারপরে অ্যাম্বুলেন্স যাবে। এদেশে আগে অ্যাম্বুলেন্স যাবে, যদি না সরো তোমাকে ধাক্কা দিয়ে হলেও আগে অ্যাম্বুলেন্স যাবে, সত্যি তারপরে সত্যি। সবকিছু যাবে। আর এগুলো চিন্তা করলে খুব মানে অবাক হয়ে যায় যে কি করে এরা। ফায়ার ব্রিগেডের গাড়ির কথা চিন্তা করো, ফায়ার ব্রিগেড গাড়ি আগে ফায়ার যেখানে সেখানে যাবে। আমাদের দেশে এটা কি সম্ভব? আমাদের দেশে আমার বাবা সেদিন ভুলে, আমার বাবার একটা অ্যালার্ম আছে,
ওখানে যেখানে হাত রাখলে সাথে সাথে 911 থেকে লোকজন চলে আসবে, কল দিবে যে কি কেন ইয়ে করেছো, সবকিছু ঠিক আছে কিনা। আমাদের দেশে কি এটা সম্ভব? আমাদের দেশে তো এটা সম্ভব না। আমাদের দেশে এটা চিন্তাও করতে পারে না কেউ। হাত লেগে রাতের বেলা একটু জাস্ট ওখানে হাত লেগেছে, সাথে সাথে পুলিশ এসে দরজার সামনে কি হয়েছে বললাম যে কোনো কিছু না, জাস্ট হাতটা পড়ে গেছে ঘুমে। তা এই জিনিসগুলো এখানে সম্ভব, ফ্রিডম অফ স্পিচ যেটা এদেশে সম্ভব, বাংলাদেশে সেটা সম্ভব না। আমরা কোনো কথাই বলতে পারি না, আমরা কিছুই করতে পারি না। সো আমি আমেরিকাকে খুব ভালোবাসি এই কারণে। আমাকে যদি কেউ বলে আপনি কি দেশে থাকতে চান নাকি বিদেশে থাকতে চান, আমি বলি আমি দেশে থাকতে চাই 100%। কিন্তু যখনই আমার মনে পড়ে যায় হসপিটাল, এটা সেটা, বিভিন্ন ভাতা, আমার বাবার পেনশনের টাকা নিয়ে কোনো চিন্তা করতে হয় না, চলে আসে মাসে মাসে ব্যাংকে, এগুলো আমার বাংলাদেশে অনেক হ্যাসেল করতে হয়, এগুলো যখন আমার মাথায় আসে তখন বলি যে না, আমি এই দেশেই থাকতে চাই, বাংলাদেশে যাব, ঘুরতে যাব। ধন্যবাদ রিতা, তোমার আহ জাতীয় সঙ্গীতটা খুব সুন্দর হয়েছে, তুমি যে অনুবাদ করেছো খুবই ভালো লেগেছে। আর সোহানা আপু তো অসাধারণ ভাবে, দুজনেই, ফরিদা আপু, সোহানা আপু দুজনেই খুব সুন্দর করে এটা আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য আমাদের অনেক সাথে। ধন্যবাদ। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি দিনাকে ডাকছি একটু। ছোট করে যদি বলতো দিনা, যে কেন ভালো লাগে আমেরিকা, কি কি একটা কারণ বলো। আমার, আমি কারণ বললে এটা খুব ফানি মনে হবে, আচ্ছা। তবে আমি বলবো যে পোশাকের ব্যাপারটা। আমার আমার যেই যেই পোশাকগুলো পরতে ভালো লাগতো, আমি অনেক সময় দেখতাম অনেক ওয়েস্টার্ন পোশাক আমার দেখতে খুব ভালো লাগতো, বাট আমি পরতে পারতাম না। কারণ এই পরার স্বাধীনতাটা কিন্তু দেশে নাই। কিছুদিন আগেও দেখছেন দুটো মেয়েকে লঞ্চের মধ্যে পোশাকের জন্য ধরে পেটাচ্ছে, মানে সবাই গার্জিয়ান হয়ে যায়। এইখানে কিন্তু আমার মাথার উপর কোনো গার্জিয়ান নাই। আই এম সো হ্যাপি যে বাংলাদেশে সবাই গার্জিয়ান, পড়শিও গার্জিয়ান, রাস্তার অপরিচিত লোকও গার্জিয়ান, একদম সবাই সবাই। এসে কর্তৃত্ব ফলায়। বাট সবাই। এইখানে আমার উপর আমার পোশাক নিয়েও কারো চিন্তা নাই, আর ওই গার্জিয়ান নাই। আমি এই বয়সে দিনার আমি একদম সহজ সরল উত্তর। একদম এখানে অভিব্যক্তি গার্জিয়ান ওরা হতে আসে কিন্তু পারে না আর কি, এখানে চান্স তো ল পায় না। আছে, এখানে তো ল এখানে নেই, ল বাংলাদেশে তো কোনো আছে, ল হ্যাঁ, নেই। বাংলাদেশে হিউম্যান কোনো ল নেই, রাইটসটা তো এই খুব জন্য বড় যা জিনিস ইচ্ছা তাই পড়তে এখানে। পারবে না। হিউম্যান তারপরে রাইটসটা পড়ছে, খুব বড় এখন জিনিস। অনেকেই পড়ছে দেখছি। তোমাকে বাংলাদেশে মন্ত্রী মিনিস্টার আত্মীয় থাকতে হবে, তাহলে যা ইচ্ছা তাই করা যায়। এটাই। তো অনেক ধন্যবাদ দিনা। দিনা বললো যে ফানি, আসলে ফানি না, এটা তো আমার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতাকে আমেরিকা খুব অনার করে। আমার মনে হয় যে যত কিছুই হোক, শেষ আহ, সব কিছুর পরে এক বিন্দুতে এটা মিলিত হয় যে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা যখনই আমাদের থাকবে, তখনই আমরা কিছু আসলে অনেক কিছু করতে পারবো। ডেফিনেটলি। এবং সেইটাকে আইন সম্মান করছে এই দেশে। সেই জন্য আমরা সবাই হ্যাপি থাকি। এখানে ছোট খাটো যত যত কারণই থাকুক, কোনোটাই আসলে ছোট না। আমাদের একজন ব্যক্তির জন্য সেটা বড়। দিনা অনেক ধরনের পোশাক পরতে পছন্দ করে, যেটা বাংলাদেশে থাকলে তো পরতে পারতো না। ওইটা পরতে পারছে, ও হ্যাপি। আমি আমি হিজাবের কথাও আমি বলি। হিজাব নিয়ে তো বাঙালিরা অনেক কথা বলে, তো এই দেশের মানুষ কিন্তু আমাকে কোনোদিন একটা সিঙ্গেল ওয়ার্ড এটা নিয়ে বলেনি, নেগেটিভ কথা বলেনি। তো আসলে এটা ফানি না, এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, এটা আমরা এখানে পাচ্ছি। সেই জন্য ধন্যবাদ আমেরিকাকে। এবং আজকে যারা আমাদের অনুষ্ঠানে আমাদের সুমি কিন্তু চুপচাপ বসে। সুমি ওর কিন্তু মন্দ তুমি ভাষা সবসময় চুপচাপ। ভালোবাসা একটু জানা হ্যাঁ, দরকার, আমাদের সুমির সুমি মন্দ কিন্তু ভাষা। ফাঁক দিয়ে বের হয়ে যেতে চাচ্ছে। সুমিকে তো ছাড়া যাবে না। সুমির বলতে হবে তুমি বলে তিনটা ফেল। কারণ। তিনটা কারণ সুমিকে বলতে হবে, আনমিউট করতে যে হবে তিনটা সুমিকে। কারণ তাকে বাধ্য করে আমেরিকাকে ভালোবাসতে। সুমি, কারণগুলো তো বলো। আসলে ধন্যবাদ সবাইকে, মানে রীতা আপাকে মূলত আবার ডেকে আনার জন্য। আমি চুপচাপ শুনছিলাম সবার কথা, সবাই আসলে বলে ফেলছে যে কি কি কারণে আমেরিকাকে ভালোবাসতে বাধ্য হচ্ছে। তো কারণগুলো আসলে বলা হয়ে গেছে। রূপা আপার পয়েন্টটা আমি আসলে বলতে চাই যে স্পেশাল বাচ্চা, বিশেষ করে বাচ্চা নয় শুধু, স্পেশাল মানুষ যারা বাচ্চা স্পেশাল হতে নিডে। পারে, বাচ্চা হতে পারে বা বয়স্ক হতে পারে, যে কোনো, তো স্পেশাল মানুষদের বা স্পেশাল নিড যাদের আছে তাদের ব্যাপারে আমেরিকার যে সহনশীলতা, সেটা আসলে সারা বিশ্বের থেকেই অতুলনীয়। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির কথা তো বলাই হয়, যে পৃথিবীর সবচেয়ে বেশি আহ কি বলে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি সহানুভূতিশীল শহর হচ্ছে নিউ ইয়র্ক। তো সেটি হচ্ছে একদম প্রাথমিকভাবে আমেরিকাকে ভালোবাসার প্রথম কারণ। একটা কারণ যদি বলতে হয়, শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা বা মানুষ নয়,
চিকিৎসার কথা যে কথাটা বললেন, আমাদের সুবিধা যে কথাটা বললেন সেটার সাথে আমি একমত। প্রথম দিকে আমার হাজবেন্ড আমাকে দেশে আসার পর প্রথম প্রথম বলতো কাজে যাওয়ার সময়, যখন আমি একদম প্রথম এসেছি তো তখন কাজে যাওয়ার সময় সে বলে যেত যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো সমস্যা হয়, আমি কোথায় আছি, কে কোথায় আছে, কিচ্ছু চিন্তা করার দরকার নাই, শুধু 911-এ একটা কল দিবা, তারপরে হসপিটালে চলে যাবা, কত টাকা বিল আসবে, কি আসবে না আসবে, কি হবে, যাই হবে না হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এখানে ওরা প্রথমে মানুষটাকে বাঁচাবে, তারপরে বিল আসুক, যা আসুক যাই করুক সেটা আমি দেখবো বা পরে দেখা যাবে সেটা। প্রথমে হচ্ছে 911 কল করে শুধু চলে যাবা। আরেকটা জিনিস, এই কথাটা এটাও আসে নাই বোধহয়, অন্যদের কথাতে কিছুটা এসছে, তারপরও আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের দেশে আমরা পুলিশ শব্দটা শোনার পরেই মানে ভয় দিনা পেয়ে যাই। যেটা দিনা যেটা বলছে যে যে আমরা স্কুলে যাওয়ার সময় বেতের ভয়ে স্কুলে যেতাম না, কিন্তু এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আমার নিজের একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা একজন এবং টিপিক্যাল বাচ্চা একজন, দুজনের কেউই কোনোদিন স্কুলে যাওয়ার সময় বলে নাই যে আমি আজকে স্কুলে যাব না, বরং স্কুলে যেদিন বন্ধ থাকে সেদিনই ওদের বোধহয় বেশি কষ্ট হয় ঘরে, এটা আমি লক্ষ্য করি। তো ঠিক তেমনি পুলিশ শুনলে যেরকম আমরা একসময় পুলিশ মানে একটা কিছু, পুলিশ শোনার সাথে সাথে মানুষ ভয়ে পালানোর ব্যাপার ছিল, আমরা যখন ছোট বয়সে শুনতাম। এখানে হচ্ছে পুলিশ আসবে মানে হচ্ছে তোমাকে সাহায্য করার জন্য আসবে। তো এই কথাটাও আমি যখন প্রথমে দেশে আসছি তখন আমার হাজবেন্ড এই কথাটাই বলতো যে কোথাও যদি হারাইয়া যাও, কোথাও যদি কোথাও কোনো কিছু হয়, পুলিশকে ডেকে বলবা যে আমার এই সমস্যাটা হয়েছে বা আমার এটা অ্যাড্রেস, তারপরে সে তোমাকে পৌঁছে দিবে বা তারপরে কি করতে হবে সেটাই সে তোমাকে বলে দেবে। তো এই যে এই কারণগুলো, যেটা একটু আগে ওই যে যখন নেগেটিভ আমেরিকার কোন জিনিসগুলো ভালো লাগে না এই প্রশ্নের জবাব যেমন অ্যাভয়েড করে গেলেন আমাদের ফরিদা ইয়াসমিন আপা, ঠিক তেমনি আমিও বলি যে ভালো লাগে না কথা আসলে যেরকম রাজনৈতিক এবং অনেক বেশি যারা হচ্ছে রাষ্ট্র কাঠামো নিয়ে চিন্তা করে তাদের বিষয়গুলো চলে আসে, কিন্তু আমরা যাদের সাথে মিশি খুব একদম গ্রাস রুট লেভেলের মানুষ, একদম সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু আমরা ভালোটাই বেশি দেখি। মানুষকে সাহায্য করা, একজনকে কোনোভাবে কিভাবে কে কিভাবে হেল্প করতে পারে, আমার আশপাশে যে মানুষগুলো আছে তারা আসলে এই মানুষগুলোর মধ্যে যা আমরা দেখি সেটা হচ্ছে সবটাই পজিটিভ, সবটাই ভালো। অসংখ্য রাষ্ট্রীয় ধন্যবাদ। কাঠামোতে রাষ্ট্রীয় কাঠামোতে হয়তো অনেক রকমের নেগেটিভ জিনিস আছে, বিশ্বের অন্যান্য মানুষদের সাথে তাদের আচরণগত সেই জিনিসগুলো আছে, সেগুলোর কারণে আমরা হয়তো অনেক সমালোচনা করি, সমালোচনা অনেককে করতে শুনি বা দেখি যে আমেরিকা কিভাবে বিশ্বের ক্ষতি করছে বা এ ধরনের জিনিসগুলো আমরা দেখি, আমরা জানি। কিন্তু আমরা যাদের সাথে আসলে মিশছি, আমরা যে জায়গাটাতে আছি, আমরা যে জীবনটা যাপন করছি, আমাদের সেই জীবন যাপনের স্বাধীনতাটা, আমাদের সেই মত প্রকাশের স্বাধীনতাটা, আমাদের সেই মানুষগুলোর সাথে মেশার যে সুবিধাটা, সেই জায়গাতে যেমন হাসপাতাল, স্কুল, পুলিশ বা ফায়ার ব্রিগেড, এই যে যে মানুষগুলোর সাথে আমাদেরকে চলতে হয় নিত্যদিন, সেই মানুষগুলোর কাছ থেকে কিন্তু আমরা পজিটিভ সাহায্যটা পাচ্ছি এবং সবার জন্য একটা সমান স্বাধীনতাই পাচ্ছি, অসংখ্য সমান ধন্যবাদ অধিকার পাচ্ছি। তথ্যমাত্রা সুমি। আমাদের একেবারেই সময় শেষের দিকে। ফরিদা ইয়াসমিন আপনি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, আমাদের আশরাফ ভাই কি আছেন? উনি মনে হচ্ছে নাই, আশরাফ ভাই নাই। ওনাকে দেখা ছবি যাচ্ছে, আশরাফ অবশ্যই হাসান দেখা যাচ্ছে মিউট করা, সম্ভবত মিউট উনি। করা, হ্যাঁ, ছবিতে উনি নাই। শেলিয়াপাও হয়তো চলে গেছে। হ্যাঁ, শেলিয়াপাকে দেখছি না আমি। আমি দেখি একটু আশরাফ হাসান। হ্যাঁ, হ্যাঁ, উনি আছেন। আশরাফ হাসান, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে। আপনি যদি 1 মিনিটে একটু কিছু বলতে চান আমেরিকার এই স্বাধীনতা দিবসে। অসংখ্য ধন্যবাদ তো আবারও আমাকে জয়েন করার জন্য। তো আমি সবার সাথে এটুকুই আমি শেয়ার করতে চাই যে আসলে এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের কৃতজ্ঞতার কথা মনে মনে পড়ছে, যে এখানে যে আমরা এই সুবিধাগুলো, সামাজিক যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, যে সামাজিক নিরাপত্তা পাচ্ছি, সোশ্যাল সিকিউরিটি পাচ্ছি, আমাদের বাচ্চারা পাচ্ছে, আমরা স্বাস্থ্য সেবা পাচ্ছি, এই এই ব্যাপারগুলো আমাদের আহ, আহ, আমাদের আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে এদেশকে ভালোবাসতে, আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করে এদেশের জন্য, এদেশের সমৃদ্ধির জন্য, এদেশের আরো ভালো কল্যাণকর অবস্থা পরিস্থিতি
ক্রিয়েট করার জন্য আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করে, এবং এই দেশে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আহ, এই যে বসবাস করে আসছে, আমাদের পূর্বপুরুষরা যেভাবে বসবাস করে আসছেন, সে এই যে আমাদের প্রচেষ্টাটুকু, আমার মনে হয় যে এই স্বাধীনতা দিবসে এসে আমাদের আরো বেশি করে স্মরণ করা উচিত যে আমরা এই দেশের কাছে কৃতজ্ঞ, এবং এই দেশকে ভালোবাসার জন্য আমরা দায়বদ্ধ। এবং একইভাবে এই দেশও আমাদের আহ, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য এই দেশের যে সিস্টেম, এই দেশের যে আহ, নীতিমালা আমাদের কাছে আহ, আহ, আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তো সবাই ভালো থাকবেন। আমেরিকার স্বাধীনতা দিবসে আমাদের উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করছি। আমাদের এই দেশের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা, আমাদের স্বদেশের প্রতি যেভাবে ভালোবাসা, এই দেশ আমাদের আহ, স্থায়ী বাসস্থান, আমাদের আমাদের বংশধরদের বাসস্থান, সেই হিসাবে এই দেশকে আমরা যেন অকৃত্রিম ভাবে ভালোবাসি। এই দেশের উন্নয়নে আমরা নিজেদেরকে বেশি করে সম্পৃক্ত করি। ধন্যবাদ সবাইকে। আম, ধন্যবাদ। আহ, তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল অতিথিদেরকে, যারা এতক্ষণ সময় ব্যয় করে তাদের নিজস্ব অভিজ্ঞতা অনুভূতি শেয়ার করলেন আমাদের সাথে, এবং এই সব সুন্দর সুন্দর কথা বলে চমৎকার অভিজ্ঞতা শেয়ার করে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করলেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সোহানা নাজরিন, কিছু বলতে চাও? না, আমি বাইরে এখন আতশবাজির শব্দ শুনতে পাচ্ছি, মানে আচ্ছা শুরু আচ্ছা। হয়ে গেছে বাইরে। যাই ধন্যবাদ হোক। আপনাকে ফরিদা, ইয়াসমিন আহ, আর রিতাকে, এইচবি রিতাকে তো অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং আমাদের শহরে সবাইকে ডেকে এনে একসাথে করে। সবার চেহারা আমরা ঘরে বসেই দেখতে পাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। ফরিদা আপা, আপনি শেষ আপনাদের করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যারা যারা দেখছে তাদেরকে ধন্যবাদ। এবং হয়তো বা কেউ কেউ, আমি অনেকে খুব দেরিতে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। এর কারণটা হচ্ছে যে আমরা হুট করেই ভেবেছিলাম যে এই সপ্তাহে আমরা একটু পারিবারিক কারণে বিরতি নিব, কিন্তু হঠাৎ করে আজকে প্ল্যানটা মাথায় চলে আসে। তো যেমন বাইলা আপুকে একেবারে আমি লাস্ট মুহূর্তে বলেছি, কিন্তু উনি ভালোবেসে চলে এসেছেন। দিনাকে বলেছি লাস্ট মুহূর্তে, উনি ভালোবেসে চলে এসেছেন। তো আমাদের আসলে নিজেরা নিজেরা তো আমরা, ভালোবাসাটা তো এরকমই যে একটা কাজ আমরা একসাথে মিলে করছি, সবার সাপোর্ট নিয়ে এটা করতে হয়। আমরা একা, আমি যেটা মনে করি যে আসলে একা আমরা কেউই না। আমি একা কোনো কিছুই না, আমি নিজেও কিছু না। আমরা যতক্ষণ একটা সম্মিলিতভাবে বন্ধুদের নিয়ে সবার সাথে সৌহার্দ্যের সাথে আমরা কাজ করি, তখন জিনিসটা খুব সুন্দর হয়। এবং আশরাফ ভাইকে আমি ডেকেছি, প্যারোরা ভাইকে ডেকেছি, এরা সবাই চলে এসেছেন। বাইলা পাশিলিয়া প্যারা সবাই খুবই অল্প সময়ের মধ্যে চলে এসেছেন। তো এটাই হচ্ছে কথা। আরো জিনিস হচ্ছে যে ফরিদা ইয়াসমিন আজকে অসাধারণ সুন্দর একটা পরিবেশ আজকে তৈরি করেছেন। আমি ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ দিই। কিন্তু ফরিদা ইয়াসমিনকে আমি অনেক সবসময়, যখন ওরা হোস্টিং করে, শুধু ফরিদা আপা না, সোহানা, নাজনীন, রোকেয়া, দীপা, ফরিদা আপা, এরা যখনই হোস্টিং করে তখন আমি ওদেরকে খুব অনেক বেশি প্রেসারে রাখি। এতটা প্রেসারে রাখি মানে অহেতুক, যেটা এটা বলা যায় যে আমার একটা ক্যামেরার সামনে আসলে আমার একটা অ্যাংজাইটি বেড়ে যায়। অনুষ্ঠানটা না জানি ভালো না হলো, সুন্দর না হলো, তো তারপরেও তারা সেই আমাকে নিয়ন্ত্রণে রাখেন, স্ক্রিনের বাইরেও আমাকে কন্ট্রোল করেন, কন্ট্রোল করে অনুষ্ঠান চালিয়ে যান। আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আজকে সবাই যুক্ত হওয়ার জন্য। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড হ্যাপি ফর হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ধন্যবাদ সবাইকে। তোমাকেও অনেক ধন্যবাদ। তো আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আমাদের অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবশেষে বলবো, স্বাধীনতার অর্থ প্রতিদিনের প্রয়াস, এবং সাহসিকতার মানে শুধু যুদ্ধ জয় নয়, অন্যায়ের বিরুদ্ধে আমাদের চেতনাকে জাগ্রত করা। এই চেতনাই হোক আমাদের পথচলার প্রেরণা। তো আজকে সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি ফরিদা ইয়াসমিন, সোহানা নাজনীন এবং এইচবি রিতা সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভরাত্রি জানাই। কালকের ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা সুন্দরভাবে উপভোগ করুন।
খোদা হাফেজ, শুভরাত্রি, সবাইকে ভালো থাকবেন। শুভরাত্রি।